হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই জেই। এসওই জেইতে বা এই সময়ে আমরা অলরেডি অনেক কিছু শিখে ফেলেছি। কমপ্লেক্স নাম্বার আমাদের হয়ে গেছে, কোয়াড্রেটিক ইকুয়েশান হয়ে গেছে, সিকোয়েন্স সিরিজ হয়ে গেছে। তো ডব্লিউবি জেইর আমাদের অলমোস্ট অ্যালজেব্রার পার্ট অনেকটাই হয়ে গেছে, 11-এর প্রায় হাফ হয়ে গেছে। আর আমাদের দুটো চ্যাপ্টার 11 থেকে বাকি আছে, সেটা হলো পারমুটেশন কম্বিনেশান, বাইনোমিয়াল থিওরেম। আর ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান থেকে মাঝে মাঝে একটা কোশ্চেন আসে। ঠিক আছে, তো আজকের আমরা পারমুটেশন কম্বিনেশনের ফার্স্ট হাফ দেখব। ফার্স্ট পারমুটেশন সম্বন্ধে আজকের একটু বুঝবো, আর কিছু তার সেই ভিত্তিক কিছু প্রশ্ন, প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন বা এইসব জিনিসগুলো আমরা দেখব। ওকে, চলো পারমুটেশন কম্বিনেশনের আজকের পারমুটেশন। আগে আমরা সিলেবাসটা দেখে নিই। ডব্লিউবি জেইর জন্য কি সিলেবাস আছে? Permutation of n defined things taken r at a time, the permutation of things not all different with repetition, সার্কুলার পারমুটেশন কিন্তু এক্সক্লুডেড। এটা জেইতে রয়েছে, জেই মেন অ্যাডভান্সে আছে, বাট এখান থেকে এক্সক্লুডেড। ডব্লিউবি জেই 2025 এক্সক্লুডেড হয়ে গেছে। তো আর কম্বিনেশান আমরা নেক্সট দিনকে কম্বিনেশান করব। আজকের আগে পারমুটেশন সম্বন্ধে ভালো করে বুঝবো, তার আগেও কিছু কিছু জিনিস সম্বন্ধে আমরা বুঝবো, যেমন ফ্যাক্টোরিয়াল। পারমুটেশন বোঝার আগে আমাদের জানতে হবে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালটা কি? কোনো ন্যাচারাল নাম্বার, আমরা ফ্যাক্টোরিয়ালটা বেসিক্যালি ন্যাচারাল নাম্বারের জন্য ডিফাইন করব। ঠিক আছে, মানে 1 2 3 4 5 6 7 এইগুলোর জন্য ডিফাইন করব। আর জিরোরও ফ্যাক্টোরিয়াল হয়, কিন্তু সেটার ভ্যালু কীভাবে আসে সেটা আমরা পরে দেখছি। তো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার জন্য আমরা ফ্যাক্টোরিয়াল ডিফাইন করব। তাহলে ফ্যাক্টোরিয়াল কি আমরা আগে 11-এ যারা আছে তারা সবাই পড়েছো, তবুও একবার রিক্যাপ করে দিচ্ছি। ফ্যাক্টোরিয়াল কি? যে এন ফ্যাক্টোরিয়াল যখন আমরা বলি 1 থেকে এন অবধি পরপর স্বাভাবিক সংখ্যার গুণফল। এন ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে এন অবধি পরপর স্বাভাবিক সংখ্যার গুণফলকে আমরা এন ফ্যাক্টোরিয়াল বলি। এরকমভাবেও লেখা যায়, বা এন থেকে 1 অবধি পরপর স্বাভাবিক সংখ্যার গুণফলকে আমরা বলি এন ফ্যাক্টোরিয়াল। যে কোনো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে যদি এন নেগেটিভ হয়, এন ফ্র্যাকশন হয়, তার জন্য আমাদের কিন্তু ফ্যাক্টোরিয়াল ডিফাইন নয়। এইখানে অনেক জায়গায় এই সিন চাই, এটাকেও ফ্যাক্টোরিয়াল এইভাবেও নোটেশনটা দেওয়া হয়, এইটা অথবা এইটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যদি আমি বললাম কি এন থেকে 1 অবধি পরপর সংখ্যার গুণফল, তার মানে যদি 1 ফ্যাক্টোরিয়াল হয় সেটা 1, কারণ 1-এর পর আর কোনো স্বাভাবিক সংখ্যা নেই। 2 ফ্যাক্টোরিয়াল হলে 2, 2-এর পর স্বাভাবিক সংখ্যা 1 2। 3 ফ্যাক্টোরিয়াল হলে 3-এর পর স্বাভাবিক সংখ্যা 3 × 2 × 1, তার মানে 6। 4 ফ্যাক্টোরিয়াল বলা মানে কি 4 3 2 1 কত হচ্ছে 24। 5 ফ্যাক্টোরিয়াল কি 5 × 4 × 3 × 2 × 1, 5 4 20, 3 20 60, 120। ঠিক আছে। 6 ফ্যাক্টোরিয়াল কি? এইবার একটা জিনিস আমরা লক্ষ্য করি, যখন 2 ফ্যাক্টোরিয়াল বের করলাম, 2-র সাথে 1 গুণ করলাম তো ঠিকই, কিন্তু যদি আমরা এটা দেখি 1-এর সাথে 2, এর সাথে কত গুণ করছি 3, এর সাথে কত গুণ করছি 4, এর সাথে কত গুণ করছি 5। একটা জিনিস খেয়াল করলে কি দেখতে পাচ্ছি, এই প্যাটার্নগুলো না আমাদের দেখা শিখতে হবে। এই প্যাটার্নগুলো আমাদের জেনারেল ম্যাথামেটিক্সের জন্য, এই যে প্যাটার্নে চলছে, যে আমরা ফর্মুলা তৈরি করব কি করে, শর্টকাট তৈরি করব কি করে, শর্ট ট্রিক্স তৈরি করব কি করে, প্যাটার্নগুলো তৈরি করব। তো এটাকে 1-কে যদি আমরা 1 ফ্যাক্টোরিয়াল ভাবি, এর সাথে 2 গুণ হচ্ছে, করলে আমরা কি পাচ্ছি 2 ফ্যাক্টোরিয়াল। 2-এর 2 ফ্যাক্টোরিয়ালের সাথে যদি আমরা 3 গুণ করি, কি পাচ্ছি 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়ালের সাথে যদি আমরা 4 গুণ করি, কি পাবো 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়ালের সাথে যদি আমরা 5 গুণ করি, পাবো 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের সাথে যদি আমরা 6 গুণ করি, তাহলে আমরা পাবো কি 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল আমরা 6 × 5 × 4 এরকম না করে আমরা কি করতে পারি 12 6 72 720 ডাইরেক্ট লিখতে পারি। তার মানে এখান থেকে আমরা কি দেখতে পেলাম, এবার এখান থেকেও দেখতে পাচ্ছি, তার মানে n × n-1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল। যে নাম্বারটার ফ্যাক্টোরিয়াল বের করতে হচ্ছে তার আগের নাম্বার অবধি ফ্যাক্টোরিয়ালের সাথে সেই নাম্বারটা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা ফ্যাক্টোরিয়ালটা পেয়ে যাব। আবার এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি, দেখো n থেকে n-1 থেকে এই অবধি যদি দেখি আমরা, এটাকেই তো আমরা বলতে পারি এটা n আর এটা কি
n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এইখান থেকেও দেখতে পাচ্ছি, আবার এখান থেকেও পেলাম। তো এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, 5 ফ্যাক্টোরিয়ালের পর থেকে না সবার ইউনিট ডিজিট 0 হতে শুরু করে। এর অ্যাপ্লিকেশান বেসড কিছু ম্যাথও থাকে, যেটা আমরা পরে দেখব। তাহলে আমরা কি বলতে পারি, n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা, এইগুলোর সাথে একটা আমাদের অন্য একটা জিনিস, 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1 হয়। 0 ফ্যাক্টোরিয়ালটাও 1 হয়। এটা কি কারণে হয়, এর যে রিজনটা, 0 ফ্যাক্টোরিয়াল 0 তো কোনো ন্যাচারাল নাম্বার নয়, তাহলে আমরা আলাদা করে ডিফাইন করছি কেন 0 ফ্যাক্টোরিয়ালটা 1, আমরা আলাদা করে ডিফাইন করে দিচ্ছি 0 ফ্যাক্টোরিয়াল 1। এর রিজনটা কি হবে, এর রিজনটা আমরা পারমুটেশন যখন পড়ব তখন আমরা দেখব। পারমুটেশন যখন পড়ব তখন এর অরিজিনাল রিজনটা দেখব যে 0 ফ্যাক্টোরিয়াল কেন 1 হচ্ছে। বা খুব সিম্পলি যদি আমি বলি যে ধরো তোমার কাছে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটাকে তুমি কত রকমভাবে নিতে পারবে বা কত রকমভাবে গোছাতে পারবে, সেটাকে তুমি একভাবে পারবে। যদি দুটো অবজেক্ট থাকে তাহলে তাকে কত রকমভাবে গোছাতে পারবে, দু রকমভাবে। তিনটে অবজেক্ট থাকলে এ বি সি, তিনটে অবজেক্ট থাকলে কত রকমভাবে গোছাতে পারবে, যদি এ বি সি তিনটে অবজেক্ট থাকে, এ বি সি তিনটে অবজেক্ট থাকে তাহলে কত রকমভাবে গোছাতে পারবে, এ বি সি নিতে পারো, বি সি এ নিতে পারো, এ বি বি সি সি এ নিতে পারো। এখান থেকে যে কোনো একটা নিতে পারি একটা করে, তারপর এ বি বি সি সি এ নিতে পারি, আবার এ বি সি নিতে পারি, আবার কিছু নাও নিতে পারি। তাহলে এইভাবে আমরা গোছাতে পারি। তাহলে যদি আমাদের কাছে কোনো অবজেক্ট না থাকে, যদি আমাদের কাছে কোনো অবজেক্ট না থাকে তাকে আমরা কীভাবে গোছাবো বা সে করবো, কোনোভাবেই করবো না। তাহলে সেটাও একটা ভাবে, সেটাও একটা প্রকার। ঠিক আছে, সেটাও একটা প্রকার যে কোনো অবজেক্ট নেই তাকে গোছাবো কীভাবে, কোনোভাবে গোছাতে পারবো না, এটাই একটা ভাব। তো সেইভাবে আমাদের 0 ফ্যাক্টোরিয়ালটা 1 আসে। তো সেটা আমরা আরও পরে পারমুটেশনে দেখব যে 0 ফ্যাক্টোরিয়াল কেন 1 হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা কি পাচ্ছি, আর কি কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা আর কি কি দেখতে পাচ্ছি, যদি আমরা 2n ফ্যাক্টোরিয়াল বলি, 2n ফ্যাক্টোরিয়াল কি হয়ে যাবে, 2n ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 2 ইন্টু এরকম করে চলতে থাকবে। এখান থেকে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, এবারে 2n যেগুলো রয়েছে সেগুলো ইভেন নাম্বার থেকে যদি 2 কমন তুলি, কতগুলো 2n এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে, n খানা ইভেন আছে, n খানা অড আছে। তাহলে n খানা ইভেন থেকে 2 কমন নিলে 2 টু দি পাওয়ার n, বাকি কি পড়ে রইল n, এইখান থেকে থাকবে n মাইনাস 1, তারপর n মাইনাস 2, 6 থেকে পাবো আমরা 3, 4 থেকে পাবো 2, 2 থেকে পাবো 1, এইটা পড়ে থাকবে। আর কে পড়ে থাকবে 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট 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 2n মাইনাস 1, এইটা পড়ে থাকবে। এটা কি আবার n ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 টু দি পাওয়ার n, n ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট 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 2n মাইনাস 1, এইটা আমরা 2n ফ্যাক্টোরিয়াল পেলাম, এইটা আমরা 2n ফ্যাক্টোরিয়াল পেলাম। ওকে, আচ্ছা, যদি আমাদের কোনো ফ্যাক্টোরিয়াল দুটোর মধ্যে ভাগ হয় n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল, তাহলে n কে আমরা কি লিখবো, n মাইনাস 1, n মাইনাস 2, অবভিয়াসলি rটা কি, rটা লেস ইকুয়ালস টু n। এরকম যদি হয় কত দূর নিয়ে যাব, n মাইনাস r প্লাস 1 অবধি নিয়ে যাব, n মাইনাস r প্লাস 1 অবধি নিয়ে যাব, সরি n মাইনাস r প্লাস 1 অবধি নেব না, r অবধি নিয়ে যাব। তাহলে r অবধি নিয়ে যাবো, এটা থেকে কত দূর যাবে, r প্লাস 1 অবধি যাবে। তারপরে r ফ্যাক্টোরিয়ালটা, r ফ্যাক্টোরিয়াল আর নিচের r ফ্যাক্টোরিয়াল কেটে যাবে। আর যদি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল হয় তখন আমরা কত দূর নিয়ে যাব, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডট 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 করে কত দূর নিয়ে যাব, n মাইনাস r প্লাস 1 অবধি নিয়ে যাব। ওকে, আচ্ছা, এইটা আমরা পেলাম। আর যদি দুটো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হয়, if x factorial equal to y factorial, then either x equals to y or x equals to 0, y equals to 1 or x equals to 1, y equals to 0। ঠিক আছে, দুটো ফ্যাক্টোরিয়াল যদি ইকুয়াল হয় তাহলে নয় তারা ইকুয়াল, নয় তাদের 0 আর 1-এর মধ্যে কম্বিনেশনে থাকবে। ওকে, এবারে আমরা একটা কোশ্চেন দেখি কি বলছে, যদি
1000 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার n ইন্টু m হয়, m একটি পূর্ণ সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য নয়, তবে n ইকুয়াল টু কী হবে? ওকে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, 3 টু দি পাওয়ার n। আচ্ছা, কোনো একটা নাম্বারকে যদি এরকম 3 টু দি পাওয়ার n দেওয়া হচ্ছে, মানে কি 3টাকে কতবার ভাগ করা হয়েছে বেসিক্যালি। ধরো 27 আছে, 27 মানে কিছু কথা বলি আগে, এই জিনিসটা বোঝার, এই জিনিসটা আগে পারমুটেশন বোঝার আগেও এই জিনিসটা বোঝার, কারণ এটা WB 2024-এ অলরেডি এই কোশ্চেন এসছে ক্যাটাগরি 2-তে, মার্কস 2-তে। তাহলে এইটা শিখে রাখলে আমাদের যেইতেও সুবিধা হবে, WB যেইতেও 2026-এ এরকম টাইপের কোশ্চেন আসার চান্স আছে। আচ্ছা, যেটা বলছিলাম, ধরো 27কে আমরা কি লিখছি? 3 কিউব। এইবার এই যে পাওয়ারটা আছে, এই যে 3 কিউব লিখলাম বা 3 স্কোয়ার, তাহলে 9কে 3 দিয়ে কবার ভাগ করতে পারবো? 9কে 3 দিয়ে দুবার ভাগ করতে পারবো। 27কে 3 দিয়ে কবার ভাগ করতে পারবো? 3 বার ভাগ করতে পারবো। আচ্ছা, এবারে যদি এগুলো যদি 3-এর পাওয়ার নয়, যদি 30 হয়, তাহলে এটা কি 3 ইন্টু 2 ইন্টু 5, তাহলে এটাকে 3 দিয়ে কবার ভাগ করতে পারবো? 3-এর পাওয়ার 1, 2-এর পাওয়ার 1, 5-এর পাওয়ার 1। এটাকে 3 দিয়ে একবার ভাগ করতে পারবো, 2 দিয়ে একবার ভাগ করতে পারবো, 5 দিয়ে একবার ভাগ করতে পারবো। তাহলে এইগুলোকে যে ভাগে ভাগ করছি, তাহলে সেইভাবে 3 টু দি পাওয়ার n মানে কতবার ভাগ করতে পারবো 1000 ফ্যাক্টোরিয়ালকে। তাহলে এইরকম টাইপের অঙ্ক কি আমরা ভাগ করে করে যাব? আগে কি আমরা 1000 ফ্যাক্টোরিয়াল এইভাবে আমরা 1000 ফ্যাক্টোরিয়াল বের করব? যেভাবে শিখেছি এইভাবে কি আমরা 1000 ফ্যাক্টোরিয়াল বের করব না। তাহলে এর কি প্রসেস আছে? তো এর একটা প্রসেস একজন দিয়েছিলেন, তিনি হলেন লেজেন্ড্রি বলে একজন আছেন, তার একটা ফর্মুলা আছে, তো যেটা পরে ডি পলিগন্যাক্স ফর্মুলা বলেও পরিচিত হয়, যে এক্সপোনেন্ট অফ প্রাইম পি ইন n ফ্যাক্টোরিয়াল। একটা n ফ্যাক্টোরিয়ালে কোনো একটা প্রাইমের এক্সপোনেন্ট বলা মানে কি সেই প্রাইমটাকে কতবার ভাগ করতে পারছি। যেমন এখানে আমরা কি বললাম, এই যে 27, 3-এর কিউব, 27কে 3 দিয়ে 3 বার ভাগ করতে পারছি, তাই না? তো এটাই হলো এক্সপোনেন্ট। আচ্ছা, কেন এইরকম জিনিসের চিন্তাভাবনা? আচ্ছা, এইরকম চিন্তাভাবনা কি ইনি কি WB যেই দিচ্ছিলেন যে এই কোশ্চেনটা এসছে তাই ইনি ভেবেছেন কি করে করব? সেরকম কোনো ব্যাপার নয়, ইনি নিজে থেকে বের করেছে, বা অন্য কোনো কীভাবে ব্যাপারটা হয়েছে। ধরো যে কোনো নাম্বার, এটা একটু আলাদা আলাদা কিছু কনসেপ্ট আছে, সেগুলো নিয়ে বলি। যদি কোনো রিয়েল নাম্বার হয় বা ইন্টিজার হয়, খুব সিম্পল কথা, ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার, আমরা ন্যাচারাল নাম্বার নিয়ে কথা বলি। যদি কোনো ন্যাচারাল নাম্বার হয়, স্বাভাবিক সংখ্যা যখন আমরা ছোটোবেলায় পড়ি 2, 3, 4, 5-এ যখন আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করি, তখন আমরা দুটো জিনিস শিখেছিলাম। কি শিখেছিলাম? মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। কি শিখেছিলাম? আমি একদম ছোট গল্প বলবো, একদম ছোট থেকে। আজকের আমরা এইটা নিয়েই খুব ভালো করে বুঝবো। হয়তো একটা কোশ্চেন আসছে, কি দরকার, কিন্তু টপিকটা খুব সুন্দর। আর একটা কোশ্চেন শুধু যে WB যেইতে তা নয়, WB যেই মেন, যেই অ্যাডভান্স, ইভেন ISI CMI বা ম্যাথ অলিম্পিয়াড, যারা ম্যাথ নিয়ে ভাবে তাদের জন্য না খুব ইম্পর্টেন্ট এটা টপিক, এটা শেখার টপিক। তো আমরা সেটা করি। ন্যাচারাল নাম্বার যখন আমরা শিখি, মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা সম্বন্ধে শিখি। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কাদের বলি? যাদের এক ও সেই নাম্বার দিয়ে ভাগ করা যায় আর অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না। আর যৌগিক সংখ্যা কাদেরকে? যাদের অন্য কোনো সংখ্যা আছে, যেমন এক কিন্তু মৌলিকও নয়, যৌগিকও নয়। ন্যাচারাল নাম্বার এক, তারপরে যে নাম্বারগুলো আছে তারা আইদার মৌলিক অর যৌগিক, এক মৌলিকও নয়, যৌগিকও নয়। তাহলে এখানে 2, 3, 5, 7, 11, 13, 17 অ্যান্ড সো অন। আর যৌগিক সংখ্যা কারা? 4, 6, 8, 9, 10, 12 অ্যান্ড সো অন। এবারে একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে সংখ্যাগুলো, এগুলো মৌলিক সংখ্যা, আর কোনো নাম্বার দিয়ে ভাগ হয় না। কিন্তু এই নাম্বারগুলো, এই 4, 6, 8, 9, 10, 12, এই নাম্বারগুলোকে আমরা কি বলতে পারি? 4কে আমরা বলতে পারি 2 স্কোয়ার, 6কে আমরা বলতে পারি 2 ইন্টু 3, 8কে আমরা বলতে পারি 2 কিউব, 9কে আমরা বলতে পারি 3 স্কোয়ার, 10কে আমরা বলতে পারি 2 ইন্টু 5, 12কে আমরা কি বলতে পারি 2 স্কোয়ার ইন্টু 3, এরকমভাবে বলতে পারি। তার মানে এভরি ন্যাচারাল নাম্বার আইদার প্রাইম নাম্বার অর মাল্টিপ্লিকেশন অফ সাম পাওয়ার অফ প্রাইমস,
এভরি ন্যাচারাল নাম্বার, every natural number are either prime or multiplication of some power of primes, multiplication of some power of primes. তার মানে যে কোনো বাস্তব সংখ্যা আইদার সে মৌলিক হবে অথবা সে যৌগিক হবে। আর যৌগিকটা কি? মৌলিক সংখ্যার পাওয়ারের গুণফল। যেমন এখানে 6 2 এর পাওয়ার 1 3 এর পাওয়ার 1 এদের গুণফল। আইদার সে মৌলিক সংখ্যা হবে অথবা সে যৌগিক সংখ্যার কিছু পাওয়ারের গুণফলের সমান হবে। তো সেইটা হলো আমাদের মৌলিক আর যৌগিক ন্যাচারাল নাম্বার। তা এইখানে গল্পতে আমরা কি বলছি? এইখানে গল্পতে আমি এত কথা বলছি কেন? আমি তো শুধু এই ফর্মুলাটা লিখে দিলাম, ফর্মুলাটা লিখে দিয়ে অঙ্কটা করে দিতে পারি। 3 মিনিটের কাজ। ফর্মুলা লিখে দিলে অঙ্কটা করতে 30 সেকেন্ড সময় লাগবে। ফর্মুলা লিখে দেওয়ার পর না অঙ্কটা করতে জাস্ট 30 সেকেন্ড সময় লাগবে। কিন্তু ফর্মুলাটা লেখার আগে অবধি আমি এত সময় নিচ্ছি কেন? কারণ জিনিসটা আমরা বুঝবো বলে। ওকে, তো জিনিসটা বুঝছি। এবারে কি? এক্সপোনেন্ট অফ প্রাইম ইন n ফ্যাক্টোরিয়াল। এবারে আমরা n ফ্যাক্টোরিয়ালে, তাহলে n ফ্যাক্টোরিয়াল যে কোনো নাম্বারকে যদি n একটা নাম্বার হয়, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এনি নাম্বার যদি n হয়, n কে আমরা কি লিখতে পারি? এনি নাম্বার n ফ্যাক্টোরিয়ালও নয়, এনি নাম্বার n, স্বাভাবিক সংখ্যা বেসিক্যালি। এনি নাম্বার nটা কি হলো? আইদার প্রাইম, আর যদি প্রাইম না হয় তাহলে p1 এর পাওয়ার ধরলাম e1, p2 এর পাওয়ার ধরলাম e2, p3 এর পাওয়ার e3, এরকম করে করে চলছে। যদি সে প্রাইম হয়, ধরো কোনো কারণে nটা প্রাইম হলো, nটা যদি কোনো কারণে প্রাইম হলো, তার মানে কি? সেটা প্রাইম নাম্বার p1, এই p1 p2 p3 এইগুলো কি? pi আর প্রাইম, এরা সব প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে nটা যদি প্রাইম হয় নিশ্চয়ই কোনো পিআই কে স্যাটিসফাই করবে। পিআই পাওয়ার ইআই যেখানে আমাদের 1, ইআই যেখানে আমাদের 1, তাহলে তখন সেটা পিআই হবে। আর ই জে ইকুয়ালস টু 0 যেখানে আই নট ইকুয়াল টু জে। বাকি সংখ্যাগুলোর জন্য ধর ই1 এর ক্ষেত্রে যদি হলো, এটার ক্ষেত্রে হলো, তাহলে ই2 0 মানে p2 পাওয়ার 0 1, p3 পাওয়ার 0 1, এরকম। ওকে, তাহলে ইআই যদি 1 না হয়, ইআই যদি 1 না হয় 2 হয়, তখন কি হবে? তখন সেটা স্কোয়ার। যেমন 4 এর ক্ষেত্রে আমরা দেখতে পারি, 4 এর ক্ষেত্রে সেটা 2 স্কোয়ার। ওকে, আচ্ছা, এই হলো আমাদের গল্প। তাহলে nকে যদি আমরা এইভাবে লিখতে পারি যে কোনো, এই জিনিসটা কিন্তু আমরা ছোটোবেলায় শিখেছি। কি শিখেছি? ছোটোবেলায় আমরা অনেক কিছুই শিখে রাখি, জাস্ট এক্স্যাক্ট টার্মটা জানি না। ঠিক আছে, ছোটোবেলায় আমরা অনেক কিছুই শিখে রাখি, এক্স্যাক্ট টার্মটা জানি না বা এক্স্যাক্ট জিনিসগুলো জানি না। এগুলো সব ছোটোবেলার গল্প, এগুলো 5 6 7 8 9 10 এর গল্প। বলে স্যার এইসব গল্প 9 10-এ কোথায় ছিল? 9 10-এ বাট উৎপাদকে বিশ্লেষণ, প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা করেছি। আমি সব দেখিয়ে দিচ্ছি, প্রাইম ফ্যাক্টরাইজেশন আমি দেখিয়ে দিচ্ছি। ধরো তোমাদের 100 দিল, 100কে কী করে লিখতে? এরকম 2 50, তারপরে 5 10, 2 5, তার মানে 100কে আমরা কি লিখছি? 2 × 2 × 5 × 5। এটা এরকমভাবে আমরা লিখতাম না? লসাগু গসাগু বের করার সময় এইভাবে বের করতাম না? তাহলে 100কে আমরা এরকম বলতে পারি না? 2 স্কোয়ার × 5 স্কোয়ার, 2 স্কোয়ার × 5 স্কোয়ার, 2 আর 5 প্রাইম। এই জিনিসটা আমরা ছোটোবেলায় শিখেছি। কিন্তু হ্যাঁ, আমরা ছোটোবেলায় না অনেক ভালো ভালো ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্স শিখে নিই, আমরা জানি না। ঠিক আছে, আমরা ছোটোবেলায় অনেক ইম্পর্টেন্ট তথ্য জেনে নিই, অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখে রাখি, সেই টার্মে জানি না বলে না সবাই আমাদের বোকা ভাবে। আর কিছু নয়, আমরা জানি সবই, শুধু আমরা বিশ্বাস করি না, আমরা জানি। তো এই জিনিসগুলো আমরা শিখেছি, এই জিনিসটাই আমি জাস্ট লিখলাম এইখানে। তাহলে 100কে যদি 2 স্কোয়ার 5 স্কোয়ার লিখছি, তাহলে nকে p1 হোল p1 পাওয়ার e1, p2 পাওয়ার e2, p3 পাওয়ার e3 এইভাবে লিখলাম। আচ্ছা, তো ছোটোবেলা থেকে এইবারে আমরা আজকের ক্লাসে আসি। কী ক্লাসে আসছে আজকের ক্লাসটা কি? আজকের আমরা এনের জায়গায় কি নেব? এনের জায়গায় আমরা n ফ্যাক্টোরিয়াল নেব।
এনের জায়গায় কি নেব, এন ফ্যাক্টোরিয়াল নেব। চলো তাহলে এন ফ্যাক্টোরিয়াল, এনকে যদি আমরা এরকম লিখতে পারি তাহলে নিশ্চয়ই এন ফ্যাক্টোরিয়ালকেও লিখতে পারছি। তাহলে এনের জায়গায় আমি জাস্ট বলছি এন ফ্যাক্টোরিয়াল লিখছি। তাহলে এন ফ্যাক্টোরিয়ালকে যখন এইভাবে লিখছি তার মানে এখানে p1 পাওয়ার e1 মানে যদি ভাবো 100 ইকুয়াল টু 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, তাহলে 2 দিয়ে 100কে কবার ভাগ করতে পেরেছি, 2 দিয়ে 100কে দুবার ভাগ করতে পেরেছি। তাহলে 2 এর পাওয়ার 2, 5 দিয়ে কবার ভাগ করতে পেরেছি, 5 দিয়েও দুবার ভাগ করতে পেরেছি। ওকে, তাহলে এন ফ্যাক্টোরিয়াল যদি এরকম লিখতে পারি তাহলে p1কে কতবার ভাগ করতে পারবো, e1 বার, p2কে কতবার ভাগ করতে পারবো, e2 বার, p3কে কতবার ভাগ করতে পারবো, e3 বার পাবো। ওকে, আমার সাথে থেকো, একটু বোরিং লাগলেও আমার সাথে থাকো, আস্তে আস্তে জিনিসটা দেখতে পাবে। যখন ফর্মুলাটা লিখে দেবো তখন বললো যা স্যার কি এটার জন্য এত কথা বললেন। হ্যাঁ, তাহলে এখানে 3 টু দি পাওয়ার n চাইছে, তাহলে 3টা কি ভালো করে দেখ, 3টা একটা প্রাইম নাম্বার না, তাহলে কোশ্চেনটাও আইডেন্টিফাই করে দিচ্ছে এটা একটা প্রাইম নাম্বার। এমটা নিয়ে আমরা ভাববো না, এম একটা পূর্ণ সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য নয়, যদি 3 দ্বারা বিভাজ্য হতো তাহলে সেটা এর পাওয়ারে উঠে যেত। মানে এমটা যদি ধরো কোনো কারণে 3k হলো তাহলে এই সংখ্যাটা 3 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু কে হতো, যেখানে কেটা এম দ্বারা বিভাজ্য নয়। অবশ্য এই অঙ্কটা করার জন্য এই জিনিসগুলো লাগবে না, কে এম দ্বারা বিভাজ্য নয়, এই এম বলছি 3 দ্বারা বিভাজ্য নয়। আমি জাস্ট চেনাচ্ছি জিনিসগুলো, ঠিক আছে? পড়লাম, অঙ্ক করলাম, পরীক্ষায় নাম্বার পেলাম, সেটা তো লক্ষ্য আমাদের, কিন্তু তার সাথে জিনিসগুলো শিখলামও। ওকে, আসি এবারে লেজেন্ডারি ফর্মুলাতে আসে। এখন আমি ফর্মুলাটা নিয়ে কথাই বলিনি, কোনো ফর্মুলার ধারে বাড়ি যায়নি এখনও, ফর্মুলাটা আমি লাস্টে লিখব। আচ্ছা, তাহলে এন ফ্যাক্টোরিয়ালকে এইরকমভাবে লিখতে পারি। তো এন ফ্যাক্টোরিয়ালের এই যে ফর্মুলাটা বের করা হয়েছে যে কতবার ভাগ করা যায়, সেটা কতবার ভাগ করা যায় সেইটা লেখার জন্য উনি একটা দিয়েছিলেন, ফর্মুলা দিয়েছিলেন, এক্সপোনেন্ট। তো সেইটা আমি ফর্মুলাটায় আসছি, তার আগে আমি কিছু গল্প বলি। ধরো তাহলে আমাদের প্রাইম নাম্বার কারা কারা আছে, আমাদের প্রাইম নাম্বার 2, 3, 5, 7 এরা আছে। তাহলে এদেরকে নিয়েই আলোচনাটা করি। তাহলে এন ফ্যাক্টোরিয়ালকে আমরা এরকম লিখতে পারি। আচ্ছা, এন ফ্যাক্টোরিয়াল মানে কি, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 এন মাইনাস 1 ইন্টু এন। আচ্ছা, এইগুলো আমাদের মাথায় মাথায় রাখতে হবে, ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল। আর এটাকে আমরা বলছি p1 এর জায়গায় 2 টু দি পাওয়ার e1, p2 এর জায়গায় আমরা বলছি 3, e2 7, e4, এইসব গল্প। তার মানে কি, 2কে e1 বার, এক্সপোনেন্ট অফ 2, exponent of 2 in n factorial is e1. তাহলে exponent of 3 in n factorial is e2, 5 is e3 and so on. তার মানে কি, 2কে n factorial, n factorialকে 2 দিয়ে e1 বার ভাগ করা যায়, n factorialকে 3 দিয়ে e2 বার ভাগ করা যায়, e3 বার 5 দিয়ে ভাগ করা যায়। ওকে, তাহলে ধরি আমরা ধরছি 3 ফ্যাক্টোরিয়ালের কথা ভাবি, 3 ইন্টু 2 বা 2 ইন্টু 3, 2 এর পাওয়ার 1 ইন্টু 3 এর পাওয়ার 1। তাহলে 2 দিয়ে কতবার ভাগ করা যাবে, একবার। 3 দিয়ে কতবার ভাগ করা যাবে, একবার। 5 দিয়ে কতবার ভাগ করা যাবে, যাবে না, কারণ এখানে 5 নেই। তার মানে 5 এর পাওয়ার কত, 0, মানে আর বাকিগুলোর পাওয়ার কত, 0, তাই বাকিগুলো দিয়ে আর ভাগ করা যাবে না। ওকে, যদি 4 ফ্যাক্টোরিয়াল হয়, 4 ফ্যাক্টোরিয়াল হয় 2, 3, 4 জায়গায় 2 স্কোয়ার, তাহলে এইটা হবে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 2কে কতবার ভাগ করতে পারবো, 3 বার ভাগ করতে পারবো। 2 দিয়ে 3 বার ভাগ করতে পারবো, 3 দিয়ে একবার ভাগ করতে পারবো, 5 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে সিমিলারলি 5 ফ্যাক্টোরিয়ালে আমরা কি লিখতে পারি, 5 ফ্যাক্টোরিয়ালে 4 ফ্যাক্টোরিয়ালের সাথে 5 গুণ হচ্ছে, তাহলে 2 কিউব ইন্টু 3 ইন্টু 5। তাহলে 2 দিয়ে কতবার ভাগ করতে পারি, 2 দিয়ে 3 বার ভাগ করতে পারি, 3 দিয়ে একবার ভাগ করতে পারি, 5 দিয়েও একবার ভাগ করতে পারি, কিন্তু 7 দিয়ে ভাগ করতে পারি না, তাই 7 এর পাওয়ার 0।
ওকে, এই হলো আমাদের বেসিক আইডিয়া। তাহলে 100 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কি হবে? তাহলে 100 ফ্যাক্টোরিয়ালকে কি আমরা 100-এর মতো এইরকম করব? এটা 100-এর জন্য হলো, এবার কি 99-এর জন্য বের করব, 98-এর জন্য বের করব, 97-এর জন্য বের করব? 97 যদি প্রাইম নাম্বার হয়, তাই না? তাহলে কার জন্য বের করব? 100 ফ্যাক্টোরিয়াল দিয়েছে আমাদের কোশ্চেনে, কি দিয়েছে? কোশ্চেনে কি দিয়েছে? 1000 ফ্যাক্টোরিয়াল। 1000, 9000 নয়, 999, 998, 997, এই করবো বসে বসে, যেই দেবো না অন্য কিছু করব। আচ্ছা, তাহলে এর জন্য আমাদের কি গল্প? এর জন্য আমাদের কি গল্প? তাহলে আচ্ছা, আগে আমরা এই যে প্রসেসটা হলো না, এই প্রসেসটাকে আমরা একটা ছোট গল্পে ভাঙি। এই প্রসেসটাকে আমরা একটা ছোট গল্পে ভাঙি ছোট গল্পে। যদি আমাদের 10 ফ্যাক্টোরিয়াল দেয়, এটা তো আমরা পারলাম না, 10 ফ্যাক্টোরিয়ালটা পারি কিনা দেখি। 10 ফ্যাক্টোরিয়ালটা পারি কিনা দেখি। আচ্ছা, 10 ফ্যাক্টোরিয়াল মানে কত? 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এর বলবে স্যার এতক্ষণ তো আপনিই বলেন 100 দিয়ে করবো, 99 দিয়ে করবো, 98 দিয়ে করবো, তাহলে এখন 10 দিয়ে করবো না যখন, তাহলে 10টা দিয়ে করছি কেন? ব্যাপারটা হচ্ছে না, আমরা যখন হাঁটতে শিখি 1 পা 2 পা হাঁটি, তারপরে সেটা অভ্যেস হয়ে যায়। নিশ্চয়ই জয়নগর, বা আমার বাড়ি জয়নগর বলে আমি জয়নগর বলছি, বা ধরো কেউ তোমরা যারা কলকাতায় আছো বা যেখানে তোমার বাড়ি আছে, সেইখান থেকে দিল্লিতে, মুম্বাইতে, সুইজারল্যান্ডে, লন্ডনে হেঁটে যাবে না, কিন্তু হাঁটতে তো পারো। অনেকটা দূর বলে হেঁটে যাবে না, কিন্তু হাঁটতে তো পারো। কিন্তু হাঁটাটা তো অভ্যেস করতে হয়েছে ছোটো থেকে। উপায় না থাকলে, আগেকার দিনের লোকের যখন গাড়ি চলতো না, এত গাড়ি যখন ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, এরোপ্লেন ছিল না, তখন মানুষরা কী করতো? আমরা ছোটোবেলায় পড়েছি, বিদ্যাসাগর তার গ্রাম থেকে হেঁটেই এসেছিলো কলকাতায়, আসার সময় মাইলস্টোনগুলো দেখে দেখে 1 2 3 4 শিখেছিলেন। তাহলে তিনি তো হেঁটে এসেছিলেন। এবারে তার, আমরা হাঁটবো না, বাট তার হাঁটা থেকে আমরা কী শিখবো? যে এই রাস্তাটা আছে, সেখান থেকে আমরা গাড়ি বানিয়ে দেবো, সাইকেল বানিয়ে দেবো, বড় বড় গাড়ি বানাবো। তারপরে তাহলে আমরা ছোটোতে একটা দেখে নিলাম কী মেথড ইউজ হচ্ছে, ছোটোতে ছোট নাম্বারের জন্য কি মেথড ইউজ হচ্ছে, সেখান থেকে আমরা জেনারেল করব। বিশেষ বিবৃতি থেকে সাধারণ বিবৃতিতে যাব। প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, বিশেষ বিবৃতি থেকে সাধারণ বিবৃতিতে যাব। ঠিক আছে, অবরোহ পদ্ধতি, এটা ইন্ডাকশন নয়, ডিডাকশন প্রসেস। আচ্ছা চলো দেখি। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল আমাদের এইটা, একে আমরা যদি 2 দিয়ে ভাগ করতে চাই, তাহলে এটাকে আমরা 10 ফ্যাক্টোরিয়ালকে আমরা বলছি কি 2 টু দি পাওয়ার e1, 3 টু দি পাওয়ার e2, 5 টু দি পাওয়ার e3, 7 টু দি পাওয়ার e4, এরকম চলছে। তাহলে আমরা 2, 3, 5 এগুলো কতবার ভাগ করা যায় সেইটা আমরা লিখলাম। তাহলে এবারে দেখি 2 দিয়ে কতবার ভাগ করা যায়। 2 দিয়ে এইটা ভাগ করতে পারি, একে 3বার ভাগ করতে পারি, এটাকে 1বার ভাগ করতে পারি, এটাকে 2বার ভাগ করতে পারি, আর এটাকে 1বার ভাগ করতে পারি। তাহলে টোটাল 2কে কতবার ভাগ করতে পারি? 1, 2, 3, 4, 5, 6, 7 বার। তাহলে 2 টু দি পাওয়ার 10, 3 একে 4, 4 একে 5, 1, 1, 2, 3, 4, 5, 3-এ 8 বার ভাগ করতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 8। কিন্তু এটা বের করবো কী করে? তো এইখানে আমাদের ফর্মুলাটা লাগবে, এখানে আমাদের ফর্মুলাটা লাগবে। আচ্ছা, যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে এইখানে লেজেন্ডারি ফর্মুলাটা আমি লিখেই দিচ্ছি, তারপরে প্রমাণে আসে। লেজেন্ডারি ফর্মুলা কি বলছে? যে এক্সপোনেন্ট অফ প্রাইম পি ইন ই, এটাকে কেউ ক্যাপিটাল ই পি এন ফ্যাক্টোরিয়াল এরকম লেখে, অথবা স্মল ই এন ফ্যাক্টোরিয়াল এরকম লেখে। তো এই প্রসেসটা কি? এন বাই পি, এন বাই পি স্কোয়ার, এন বাই পি কিউব, ডট 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 চলতে থাকবে। ওকে, এইটা হলো আমাদের প্রসেস। আর এখানে এই বক্সটা কি? এই বক্সটা হচ্ছে কি গ্রেটেস্ট
ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা স্টেপ ফাংশন বা বক্স ফাংশনও অনেক জায়গায় বলে। সেটা কি হয়, বক্স ফাংশনের যদি আমরা একটা গল্প দেখতে চাই, আমি একটা ছোট্ট করে বক্স ফাংশনটাকে আলাদা করে ডিফাইন করে দিচ্ছি। বক্স এক্স হচ্ছে এন, যেখানে এনের থেকে এক্সটা বড় আর এন প্লাস ওয়ানের থেকে ছোট, এন আমাদের একটা ইন্টিজার, এন আমাদের একটা ইন্টিজার। তার মানে খুব সোজা কথায়, ধরো 2.1 আছে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। যদি আমরা রিয়েল লাইনের কথা ভাবি, এটা আমাদের রিয়েল লাইন, ধরো এইখানে আমাদের কোথাও এক্স আছে, এইখানে কোথাও এক্স আছে, তাহলে এক্সের আগে অবধি যে ইন্টিজারটা রয়েছে সেইটা আমরা লিখব। যেমন 2.1 যদি দেখি, এটা যদি 2.1 হয়, তাহলে এইখানে নিশ্চয়ই ইন্টিজারটা 2 রয়েছে, তাহলে এক্সের আগে অবধি যে ইন্টিজারটা রয়েছে সেইটা হবে তার উত্তর। তার মানে পয়েন্টের পোর্শনটা আর থাকবে না। তার মানে এক্সটা কি বলতে পারি, 2-এর থেকে বড় আর 3-এর থেকে ছোট, তাহলে এর পরে নিশ্চয়ই এখানে কোথাও 3 রয়েছে, তাহলে এর আগে অবধি। সিমিলারলি যদি মাইনাস, তাহলে কি হলো, এখানে আর পয়েন্ট পোর্শনটা থাকবে না। ধরো -2.1 দিল, তাহলে কি লিখবো, তাহলে ভাবতে হবে, তাহলে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। কি রাখতে হবে মাথায়, -2.1 যদি এইখানে থাকে, এর বাঁদিকে এখানে কে আছে, -3 আছে, এর বাঁদিকে কিন্তু -3 আছে, এইখানে -2 আছে, বাঁদিকে -3 আছে, তাহলে -2.1 এর বাঁদিকে কে আছে, -3 আছে, তাহলে এটা হয়ে যাবে -3, কারণ -2.1 -3 থেকে বড় আর -2 থেকে ছোট। তাহলে তার আগে অবধি, এক্সের আগে অবধি যে নম্বরটা দেওয়া যায় তার আগে অবধি যে ইন্টিজার, আমরা যে এখানে বললাম না এই পার্টটা ইন্টিজার, তাই শুধু এই পার্টটা নেব না, এইটা ইন্টিজার বলে এখানে লিখে দিচ্ছি তা নয়, তাহলে তো এটাও লিখতে পারতাম, এটা লিখছি না ওই কারণে। এক্সের আগে অবধি এটা যেন খেয়াল থাকে, রিয়েল লাইনে যেটা থাকবে তার বাঁ দিকে যেন থাকে। তাহলে -2.1টা হবে -3 প্লাস 2.1টা হবে 2। এইটা হলো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বক্স ফাংশন। তাহলে এইভাবে আমাদের ডিফাইন করেছে, এইভাবে আমাদের ফর্মুলাটা ডিফাইন হয়েছে। তো এর যদি আমরা গল্পটা দেখি, যেটা দেখছিলাম যে এইখানে যদি দেখি, তাহলে কি হচ্ছে, এক্সপোনেন্ট অফ 2 ইন 10 ফ্যাক্টোরিয়াল, সেটা কত, E1। আমরা অলরেডি কত পেয়েছি, এখান থেকে 2⁸ 8বার ভাগ করতে পেরেছি, সেটা আমরা বেরোবো, দেখি সেটা কি হয়ে যাবে, 10/2 প্লাস 10/2 স্কোয়ার প্লাস 10/2 কিউব প্লাস 10/2⁴ প্লাস 10/2 কত, 5। তাহলে শুধু 2কে কতবার ভাগ করা যাবে, 5 বার। সেটা আমাদের কি কি টার্মগুলো দেখো, শুধু 2 একবার যাবে, এখানে একবার যাবে, এখানে একবার যাবে, এখানে একবার যাবে, এখানে একবার যাবে, তাহলে শুধু 2 5 বার ভাগ হয়েছে। ওকে, 2 স্কোয়ার মানে কত, 4, 10/4 মানে 4 দুগুণে 8, 2 এখানে পয়েন্ট বসলো, 4 5 20, 2.5 এর বক্স ফাংশন কত হবে, 2। মানে এইটা বলা মানে কি 2 স্কোয়ার দিয়ে কতবার ভাগ যাবে, এই কথাটা বলা মানে কি 2 স্কোয়ার দিয়ে কতবার ভাগ যাবে, সেটা যদি আমরা দেখি 2 স্কোয়ার দিয়ে কতবার ভাগ গেছে, এইটা একবার গেছে আর এইটা একবার গেছে, এই দুটো 2 স্কোয়ার দিয়ে গেছে, তাহলে কি পেলাম অ্যান্সার, 2 পেলাম। পরেরটা কি, পরেরটা 2 কিউব, 10/2 কিউব মানে 8, 8/10, 8 একে 8, 0। তো এ 1 পয়েন্ট যাই আসুন না কেন আমাদের দরকার নেই, সেটা কত হবে, বক্স ফাংশানে 1 হবে। তাহলে 2 কিউব দিয়ে কতবার ভাগ করা যাবে, 2 কিউব দিয়ে ভাগ করা যাবে একবার, সেটা কি এইটা, 2 কিউব দিয়ে একবার ভাগ করা যাবে, ওই জন্য 3টে অ্যারো, 2 কিউব দিয়ে একবার ভাগ করা যাবে। ঠিক আছে, এইবারে পড়ে রইল কি 2⁴ মানে 16, 16কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে 0 পয়েন্ট, এখানে 0 10 100 পয়েন্ট সামথিং, 16 এখানে পয়েন্ট যা খুশি হোক, তাহলে 0 পয়েন্ট সামথিং। যদি আমরা ইন্টিজার ফাংশনের কথা দেখি, তাহলে 0.5 বেরোলো বা 0.9 বেরোলো, এর সবথেকে বড় ইন্টিজারকে 0ই, 0.5 এর আগে সবথেকে বড় ইন্টিজারকে 0, তাহলে 0 কিন্তু একটা ইন্টিজার, হ্যাঁ 0 কিন্তু একটা ইন্টিজার। এইখানে হয়তো 0.1 আছে,
বা 0.5 আছে, 0। তাহলে সেই হিসাবে এটা কি হলো, এটা হয়ে গেল 0। 16 দিয়ে ভাগ করে যদি 0 আসে তাহলে নিশ্চয়ই তার থেকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলেও 0 আসবে, 2^4। এরপর 2^5 দিয়ে করলেও 0 আসবে, তাহলে আর হিসেব করার দরকার নেই। তাহলে E1টা কত, 5 2 7 থেকে 8, দেখো 8ই আমাদের এসছে। তাহলে 8খানা অ্যারো আমরা পেয়েছিলাম, 8খানা। সিমিলারলি যদি আমাদের এক্সপোনেন্ট অফ 3 in 10 ফ্যাক্টোরিয়াল বের করতে বলে, এক্সপোনেন্ট অফ 3 in 10 ফ্যাক্টোরিয়াল, সেটা কত, সেটা আমাদের E2। তার ফর্মুলা কি, 10/3, 10/3 স্কোয়ার, 10/3 কিউব, ডট 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 ডট। এটা 3 3 9, তাহলে 3 আসবে, এটা 3 3 9, এটা 1 আসবে, 3 3 9 7, এটা 0 আসবে, আর হিসেব করার দরকার নেই। তাহলে 4 বার ভাগ করা যাবে। তাহলে এখানে আমরা এটাকে কি বলতে পারি, E2টা কত, 3^4, 4 বার ভাগ করা যাবে। সেটা যদি আমরা দেখতে চাই, সেটা আমরা কি করে দেখব, এরকমভাবে দেখি। 3 এখানে কবার যাবে, 2 বার, এখানে 1 বার যাবে, এখানে 1 বার যাবে, টোটাল 4 বার। তো এইটা হলো প্রসেস, আর এইটা হলো ফর্মুলা, এটা হলো ফর্মুলা। তো এইটা আমরা ফর্মুলা। এইবারে তাহলে জেনারেল আমি যে লিখেছিলাম না, P1 পাওয়ার E1, P2 পাওয়ার E2, সেইটা কি করে আসছে, সেটা কি করে আসছে। ধরো n ফ্যাক্টোরিয়ালে যে গল্পটা আছে, যে n ফ্যাক্টোরিয়ালকে আমরা nকেই যদি এইভাবে লিখি, তাহলে n ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে লিখতে পারি, এইভাবেই লিখতে পারছি, এই যে যেটা লিখেছি সেটাই নাই লিখলাম। আমি এখানে করছি, ঠিক আছে। n ফ্যাক্টোরিয়ালকে আমি কি বলছি, P1 পাওয়ার E1, P2 পাওয়ার E2, ডট 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 ডট, বা P3 পাওয়ার E3, আর ডট 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 ডট। P1 Pi's আর কি, আর প্রাইম মৌলিক সংখ্যা। তাহলে nকে যদি আমাদের p বের করতে বলে, p বা এইসব না বের করতে বলে, এইসব বলেনি, বললো n ফ্যাক্টোরিয়াল এক্সপোনেন্ট অফ p, ঠিক আছে, যে কোনো একটা প্রাইম তুলেছে, এক্সপোনেন্ট অফ p ইন n ফ্যাক্টোরিয়াল, সেটা কি আমাদের EP, সেটার গল্পটা আমরা এবারে বের করব। আচ্ছা, যদি বের করতে বলে, মানে p কে n ফ্যাক্টোরিয়াল দিয়ে কতবার ভাগ করা যায়। একটা জিনিস খেয়াল করতে হবে এখানে, যে আমরা 10কে যখন 2 দিয়ে ভাগ করছি, তার মানে বা 2 ফ্যাক্টোরিয়াল, বা এই যে ফ্যাক্টোরিয়াল, এখানে নিশ্চয়ই 2 আছে। তো সবথেকে বড় নাম্বারকে, যদি 10 ফ্যাক্টোরিয়াল যদি দেখি, সবথেকে বড় নাম্বারকে, সবথেকে বড় নাম্বার 10। ধরো 11 ফ্যাক্টোরিয়াল, ভাবো যদি আমরা 11 ফ্যাক্টোরিয়ালকে যদি 10 দিয়ে ভাগ করি, যদি 11 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে বের করতে বলতাম, তাহলে 11 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি, 11 × 10 × 9 × 8 × 7 × ডট 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 3 2 1। তাহলে এর মধ্যে সবথেকে বড় নাম্বারকে যেটা 2 দিয়ে ভাগ করা যাবে, 10। সবথেকে বড় নাম্বার যেটা 2 দিয়ে ভাগ করা যাবে, গ্রেটেস্ট ইন্টিজার হুইচ ইজ ডিভিসিবল বাই, গ্রেটেস্ট ইন্টিজার বা গ্রেটেস্ট ন্যাচারাল নাম্বার which is divisible by 2। এবারে এটা 11 ছিল বলে আমরা বুঝতে পারলাম, যদি 11-র জায়গায়, মানে 11 আছে বলে না, 10 দিয়ে ভাগ করা যাবে। বাট এটাকে জেনারেল ফর্মে আমরা কীভাবে লিখতে পারবো, 11/2 × 2, এটা কত, 5.5। তার মানে বক্স থেকে আমাদের 5 আসবে, সেখান থেকে আমরা কি পাবো, 5.5 ইন্টু, মানে বক্স 5.5 × 2, মানে 5 × 2 × 10। তাহলে এনি নাম্বার p এর জন্য আর n এর জন্য আমরা কি লিখব, এনি নাম্বার p এর জন্য আর n এর জন্য আমরা কি লিখব, দ্য গ্রেটেস্ট ন্যাচারাল নাম্বার ইন 1, 2, ডট 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 n - 1, n, which is divisible by p is
এন বাই পি ইন্টু পি, এইটা আমাদের গ্রেটেস্ট নাম্বার। তার মানে এবারে যদি দেখি আমরা এখানে যেটা দেখলাম যে 10, কিন্তু 8 দিয়েও ডিভাইড করা যায়, ডিভাইড হচ্ছে, এখানে 6 আছে ডিভাইড হচ্ছে, 2 তো ডিভাইড হচ্ছে, এখানে 5 আর 4 এটাও ডিভাইড হচ্ছে, তাহলে এই টার্মগুলো থাকবে, বাকিগুলো কেউ ডিভাইড হচ্ছে না, তাই তো? তাহলে আমাদের যে ইপি, এই যে ফর্মুলাটা সেটা আমি পরে আসছি, তাহলে ইপি এক্সপোনেন্ট অফ পি ইন এন ফ্যাক্টোরিয়াল, সেটাকে আমরা বলছি ইপি এন ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা লিখতে পারি কি ইপি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু n মাইনাস 1 ইন্টু n, এটা বলতে পারছি ইপি ইকুয়ালস টু, তাই তো? এইবারে এর মধ্যে যে টার্মগুলো পি দিয়ে ডিভিজিবল সেইগুলোকে লিখছি, তাহলে একটা পি নিশ্চয়ই 2 গুণ পি, 3 গুণ পি, এরকম করে n মাইনাস 1 গুণ পি ইন্টু সব থেকে বড়ো যেটা সেইটা অবধি যাবে, এইটা এরকমভাবে বলতে পারি। বাকিগুলো কেউ পি দিয়ে বিভাজ্য নয়, পি দিয়ে ভাগ হচ্ছে না, তাই না? এইভাবে লিখতে পারছি, মানে কি পি দিয়ে যখন, যেমন 2 পি দিয়ে 2 দিয়ে ভাগ করছি, তাহলে সেটা 2 লিখলাম। 4-এর জন্য 2 ইন্টু 2, 6-এর জন্য 3 ইন্টু 2, এইরকমভাবে 10 ফ্যাক্টোরিয়ালের যদি কথা ভাবি, তাহলে 10 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কি হচ্ছে, 10 ফ্যাক্টোরিয়ালের কথা যদি ভাবি তাহলে কি হবে, পির জায়গায় 2, তারপর 4, তারপর 6, এরকমভাবে ভাবছি 2 4 6 8 10, বা 11 ফ্যাক্টোরিয়ালের জায়গায় যদি ভাবি, তাহলে 11 ফ্যাক্টোরিয়ালের জায়গায় যদি ভাবি, তাহলে এইটা 10টা আমাদের কি, 10টা আমাদের n বাই পি ইন্টু পি, এখানে পিটা আমাদের কত 2, তাহলে এটা 2 ইন্টু 1, তাই না? 1 ইন্টু মানে এইটা কি দাঁড়ালো, এটা আমাদের কি 1p, এটা আমাদের 2p, 3p, n মাইনাস 1p, তাই না? এনটা এখানে n, এইটা ধর ওইটা, এইভাবে লিখতে পারলাম। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি ইপি ইন্টু, তাহলে এখান থেকে কে বেরোচ্ছে, মানে যদি আমরা বলি তাহলে এগুলোকেই আমরা সব তো পি দিয়ে ডিভিজিবল, তাহলে একবার পি দিয়ে ডিভিজিবল, তাহলে এটা ইপি অফ 1 2 3 ডট 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 n মাইনাস 1 n বাই পি, সব পি দিয়ে ডিভিজিবল। আর বাকি পড়লো যতবার পি দিয়ে ভাগ করেছি, পি দিয়ে ভাগ করে নিয়েছে অলরেডি না, তাহলে পি দিয়ে যদি ভাগ করে দিই, এই যে সংখ্যাগুলো রয়েছে 11 ফ্যাক্টোরিয়ালের মধ্যে, এদেরকে যদি পি দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি পড়ে থাকবে 1 2 3 4 5, আর পি দিয়ে কতবার ভাগ করেছি, পি দিয়ে 5 বার ভাগ করতে পেরেছি, পি দিয়ে 5 বার ভাগ করতে পেরেছি। এবার এই সংখ্যাগুলোর বের করব, আবার এই সংখ্যাগুলোর মধ্যে বের করব, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে যখন বের করব সেটা হবে, মানে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে অলরেডি পি দিয়ে ভাগ করে দিয়েছি, 2 দিয়ে ভাগ করে দিয়েছি। কতবার ভাগ করতে পেরেছি, 5 বার ভাগ করতে পেরেছি। যদি আমরা এইটা দেখি, এই যে ফার্স্ট অ্যারোগুলো, এই ফার্স্ট অ্যারোগুলো অলরেডি 5 বার ভাগ হয়ে গেছে, অলরেডি 5 বার ভাগ হয়ে গেছে, তাহলে সেটা 5টা কীভাবে পেয়েছি, এন বাই পি দিয়ে। এবারে বাকি যে নাম্বারগুলো রয়েছে, ভাগ করার পর তো নাম্বারগুলো পড়ে আছে, বাকি যে নাম্বারগুলো পড়ে রয়েছে, মানে 10-এর জন্য এখানে 5 পড়ে রয়েছে, এখানে কত পড়ে রয়েছে, এখানে 4 পড়ে রয়েছে, এখানে কত আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে এই যে 2 পড়ে আছে এখানে, এখানে যে একবার ভাগ করার পর 1 পড়ে আছে, 2 পড়ে আছে, 3 পড়ে আছে, 4 পড়ে আছে, 5 পড়ে আছে, তাহলে এটাকে তো আবার ভাগ করা যাবে, এটাকেও আবার ভাগ করা যাবে, তা সেইটাকে আবার ওইভাবে লিখলাম 2 ইন্টু 1 2 3, এইটা প্লাস এতবার অলরেডি ভাগ হয়ে গেছে। তার মানে এইটা থেকে আবার এখানে কি পাচ্ছি, এটা থেকে আবার কি পাবো ইপি, একে ফের পি 2p, সেম একইভাবে এদের মধ্যে লিখতে পারবো। তাহলে একবার n বাই পি পেলাম, তাহলে আবার কি পাবো, এর জন্য আবার যখন পুরোটা বাই পি লিখতে পারবো, তাহলে n বাই পি পুরোটা বাই পি, তারপরে n এরকম চলবে, আবার 1 2 ডট ডট চলবে। তার মানে এটা কি পেলাম, তার মানে এটা আমরা পেলাম n বাই পি স্কোয়ার, তার মানে কি পেলাম n বাই পি প্লাস n বাই পি স্কোয়ার প্লাস এরকম কন্টিনিউয়াস চললাম। তাহলে এই হলো আমাদের ফর্মুলার প্রুফ, এই হলো আমাদের ফর্মুলার প্রুফ। এবার এটাও যে এখানে আমরা বলে দিচ্ছি ইনফাইনাইট বার আছে, কিন্তু এটাও কি ইনফাইনাইট বার পাবো, তার মানে এখানে যেটা লিখেছিলাম এইটা তো এখানে ইপি, এখানে n বাই পি স্কোয়ার অবধি চলে যাবে, এখানে n বাই পি স্কোয়ার অবধি চলে যাবে,
ঠিক আছে, এখানে n বাই পি স্কোয়ার অবধি চলে যাবে, n বাই পি স্কোয়ার ইন্টু পি। ঠিক আছে, n বাই পি স্কোয়ার ইন্টু পি, এখানে যদি পি ফি আবার লিখি, ঠিক আছে, এখানে যদি আবার পি লিখি তাহলে এখানে n বাই পি স্কোয়ার ইন্টু পি লিখবো, আবার চলবে, আবার কন্টিনিউয়াসলি n বাই পি কিউব যাবো। কত দূর যাব? কত দূর যাব? যত দূর ভাগ করলে না জিরো আসছে, যত দূর ভাগ করলে না জিরো আসছে, তার মানে নিশ্চয়ই তত দূরই যাব। কত দূর যাব? n বাই পি টু দি পাওয়ার এস যাব, যেখানে পি টু দি পাওয়ার এসের থেকে n বড় আর পি টু দি পাওয়ার এস প্লাস ওয়ানের থেকে ছোট। কারণ তারপরে গেলে আমাদের কি হবে? তারপরে গেলে আমাদের জিরো হয়ে যাবে। কারণ কি? এস n বাই পি টু দি পাওয়ার এস প্লাস ওয়ান লেস দ্যান ওয়ান, এটা জিরো, তাহলে এরপর আর বের করলে লাগবে না। তো এইটা হলো আমাদের এক্সপোনেন্ট ইন পি ইন n ফ্যাক্টোরিয়াল। আমি জানি এখানেই অনেকক্ষণ ধরে আমি আলোচনা করলাম জিনিসটা, আশা করি সবাই বুঝতে পেরেছে। বুঝতে না পারলে আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম কোথা থেকে ফর্মুলা এলো, কিভাবে এলো, ছোটোবেলার যে প্রাইম ফ্যাক্টরাইজেশন সেইটাও বললাম। এইবারে আমরা মেন, আমাদের এতক্ষণ ধরে সবাই বোর হচ্ছে, অঙ্কটা কতক্ষণে করাবে, এবারে করে ফেলি। তাহলে 3 দিয়ে বিয়োগ হচ্ছে nটা কত হবে? এক্সপোনেন্ট, এটা কি বের করতে হবে? এক্সপোনেন্ট অফ 3, মেনলি বের করতে কি হচ্ছে? এক্সপোনেন্ট অফ 3 ইন 1000 ফ্যাক্টোরিয়াল। তাহলে nটা আমাদের কি, সেটা কত হবে? 1000 বাই 3 প্লাস 1000 বাই 3 স্কোয়ার প্লাস 1000 বাই 3 কিউব। আচ্ছা, এখানে না বের করে আমি সাইডে লিখি, এক্সপোনেন্ট অফ পি ইন 1000 ফ্যাক্টোরিয়াল কি হয়ে যাবে? 1000 বাই 3 প্লাস 1000 বাই 3 স্কোয়ার প্লাস 1000 বাই 3 কিউব 1000 বাই 3 টু দি পাওয়ার 4, এরকমভাবে চলতে থাকবে যতক্ষণ না জিরো আসে। সেটা কত? এটার জন্য পাবো 333 পয়েন্ট সামথিং। এটা তো আরও 3 দিয়ে ভাগ এই সংখ্যাটাকে, তাহলে 111। তাহলে এটাকে 111 পয়েন্ট সামথিং, তাহলে এটা কত আসবে? 3 তে এমনি 27 দিয়ে ভাগ করতে পারো, এটা গেল 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 সাথে 21, 37। তাহলে এটা কত হবে? 3 একে 3, 3 দুগুণে 6, 12। তাহলে 12কে ভাগ করলে আবার কত আসবে? 4, 4কে ভাগ করলে 1, তারপর থেকে 0। তাহলে এইটা হলো আমাদের উত্তর, 333, 111, 37, 12, 4, 1। তাহলে উত্তরটা আমি হিসেবের সুবিধার জন্য, আমি নিজের সুবিধার জন্য এইভাবে লিখছি, বা এমনিই লিখি। কি আসছে? 4 একে 5, 12 5-এ 17, 7 7-এ 14, 54। তাহলে 4 4 4 প্লাস 5 4, 8 9 4, 4 9 8, অপশান এ আমাদের আরেকটা অ্যান্সার। তাহলে এইটুকুনি করলে আমাদের হয়ে যাবে। এত গল্প কেন বললাম? এত গল্প জিনিসটা বোঝালাম যে কোত্থেকে এলো জিনিসগুলো, কোত্থেকে এলো এই জিনিসগুলো আমরা ছোটোবেলাতেই শিখেছি। প্রাইম ফ্যাক্টরাইজেশন কি, এইগুলো বেসিক্যালি এই থিওরিগুলো, টপিকগুলো, বা এই যে লজিক্যাল থিঙ্কিং, বা এই যে এনি নাম্বার এইভাবে লেখা যায়, যে কোনো নাম্বারকে এইভাবে লেখা যায়, এই জিনিসগুলো আইএসআই বা কম্বিনেটরিক্স আছে, নাম্বার থিওরি আছে, সেইখানে খুব বেশি ইম্পর্টেন্ট। আইএসআই সিএমআই এর এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আইএসআই এর তো সেকেন্ড হাফে রিটেন এক্সাম হয়, ওখানে এক্সপ্লেন করতে হবে, প্লাস ইন্টারভিউতে এক্সপ্লেন করতে হবে। তো এইবারে আমরা আসবো পারমুটেশন। এইবারে আমরা কোথায় আসবো? পারমুটেশন। এইবারে আমরা আসবো পারমুটেশন চ্যাপ্টারের, যেটা হেডিং পারমুটেশন। তারপরে আমরা কম্বিনেশনে যাব। তো পারমুটেশন কি, বিন্যাস কি, মানে কতভাবে বিন্যস্ত করতে পারবো কোনো বস্তুকে। আচ্ছা, বিন্যাসে যাওয়ার আগে আমরা অন্য কিছু জিনিসকে ভাববো, কীভাবে গুণ কী করে করবো, যোগ কী করে করতে হয়, সেই সব জিনিসগুলো দেখব। ঠিক আছে, তো আমাদের তার আগে বুঝতে হবে ফান্ডামেন্টাল থিওরি অফ, বা পারমুটেশনে যাওয়ার আগে আমাদের ফার্স্টে জানতে হবে কি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল
অফ অ্যাসোসিয়েশন, সংযোজনের মূল নীতি, যোগের মূল নীতি, সংযোজনের মূল নীতি, এইটা আমাদের বুঝতে হবে। যেমন ধরো তোমার কাছে কি বলা যায়, একটা কাজ আছে যেটাকে তুমি এম খানা প্রক্রিয়ায় করতে পারো, ঠিক আছে, একটা কাজ আছে যেটাকে তুমি এম খানা প্রক্রিয়ায় করতে পারো। তো সেটাকে তুমি এম খানা প্রক্রিয়া করলে তারপরে দ্বিতীয় কোনো কাজকে, ধরো একটা কাজ আছে তাকে এম খানা প্রক্রিয়ায় করা যায়, দ্বিতীয় একটা কাজ আছে তাকে এন খানা প্রক্রিয়ায় করা যায়, তৃতীয় একটা কাজ আছে তাকে পি খানা প্রক্রিয়ায় করা যায়। তাহলে এই তিনটে কাজই যখন তোমায় করতে হবে, তুমি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারো, এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারো, এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারো, তাহলে টোটাল কতগুলো প্রক্রিয়ায় কাজ করবে। এবারে এমন তো নয় যে এই কাজটা যে প্রক্রিয়ায় করছো সেটার সাথে এর কোনো সম্পর্ক আছে, ওরকম কোনো ব্যাপার নাই। মানে এরকম ব্যাপার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, তুমি ফিজিক্সকে যেভাবে খুশি পড়তে পারো, ম্যাথামেটিক্সকে যেভাবে খুশি পড়তে পারো। ধরো ফিজিক্স বইতে 500টা পেজ আছে, ম্যাথামেটিক্সের বইতে 600টা পেজ আছে, কেমিস্ট্রি বইতে 700টা পেজ আছে, তাহলে তোমাকে টোটাল কতগুলো পেজ পড়তে হবে, মানে কতগুলো পেজকে তুমি কীভাবে পড়তে পারো। ধরো আজকের একটা পেজ পড়লে, কালকে একটা দুটো পেজ পড়লে, এরকম নানান রকম ব্যাপার আছে। এবার এর সাথে কি ওটার কোনো সম্পর্ক আছে? নেই। টোটাল কত রকম উপায় পড়তে পারবে, এম এন পি খানা, এম এন পি খানা, বা এটাকে এরকমও লেখা যায় এম ক্রস এন ক্রস পি, গুণ করছি। এটাই হলো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন। কী করে, এটা হলো যোগ করা বা গুণ করার প্রসেস, ঠিক আছে। তো এইরকম মানে ব্যাপারটা, ধরো তোমার বাড়ি থেকে তোমার স্কুলে ছ রকম রাস্তা আছে, যাওয়া যায়। এবারে তুমি একরকম রাস্তা, মানে তাহলে বাড়ি থেকে স্কুলে, বাড়ি থেকে বাংলা, পুরো বাংলা হোক, বিদ্যালয়, 6টা রাস্তা আছে। তাহলে 6টা রাস্তাকে 6ভাবে যেতে পারো, 1 নম্বর রাস্তা, 2 নম্বর রাস্তা, 3 নম্বর রাস্তা। এইবারে ব্যাপারটা হয়েছে, যে রাস্তা দিয়ে তুমি গেছো, ধরো কোনো কুকুর তোমায় তাড়া করেছে সেই রাস্তায়, তাহলে তোমার ভয় আছে, তুমি সেই রাস্তা দিয়ে ফিরবে না। যদি কুকুর তাড়া করে নেওয়ার কারণে, খুব ভালো প্রাণী, তো আলাদা বিষয়। তাহলে আর কতগুলো রাস্তা দিয়ে তুমি ফিরে আসতে পারবে? 5খানা রাস্তা দিয়ে ফিরে আসতে পারবে। তাহলে টোটাল উপায় কতগুলো হলো? 30টা উপায় তুমি যাতায়াত করতে পারলে, ঠিক আছে। তো এই হলো কিছু গল্প। বা এরকমও ধরে নাও তোমরা তিনটে বন্ধু বেড়াতে গেছো, ঠিক আছে, এরকম 3টে বন্ধু বেড়াতে গেছো, গিয়ে যে হোটেলে, একটা হোটেল ধরলে, সেখানে 5টা ঘর আছে, হোটেলে 5টা ঘর আছে, প্রত্যেকে এক একটা ঘরে থাকবে। তাহলে কে কোন ঘরে কীভাবে যাবে, মানে কতগুলো ঘর কীভাবে সাজাতে পারবে। তাহলে যে প্রথম, সে 5টার মধ্যে যে কোনো একটা চুজ করতে পারে, 5টার মধ্যে যে কোনো একটা চুজ করতে পারে, তার কাছে অপশান কি, 5টাই ঘরের অপশান, তাহলে সে এই ঘরটা চুজ করে নিল। যে দ্বিতীয়, তার কাছে তাহলে কী রয়েছে, সে তো আর এই ঘরে যেতে পারবে না, তাহলে তার কাছে কতগুলো অপশান রয়েছে, 4টে অপশান রয়েছে। তার কাছে কতগুলো অপশান রয়েছে, 4টে অপশান রয়েছে। ধরো সে এইটা নিয়ে নিল। এবারে পড়ে রইলে তুমি, তোমাকে আর কি করা যাবে, তুমি সবার শেষে ভালো মানুষ, তাই 3টের মধ্যে যে কোনো একটাকে তুমি নিয়ে নিলে, ধরো এইটা নিয়ে নিলে। তাহলে কতগুলো উপায় তোমরা পছন্দ করতে পারবে, ঘরটাকে দখল করতে পারবে, কতগুলো উপায় ঘর দখল করতে পারবে, 7টা উপায় তোমরা ঘর দখল করতে পারবে। তো এইটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন। আর এইখান থেকেই আসছে পারমুটেশন, বিন্যাস, এইখান থেকেই আসছে বিন্যাস। তো পারমুটেশন কাকে বলে? ইচ অফ দ্য ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হুইচ ক্যান বি মেড বাই টেকিং সাম অর অল অফ দ্য নাম্বার অফ থিংস ইজ কল্ড পারমুটেশন। আচ্ছা, এখানে আসার আগে আরেকটা জিনিস বলি, ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটাও এইরকম। তাহলে 5টা ঘরকে যখন চুজ করা হলো, 3টে বন্ধুর জায়গায় যদি 5টাই বন্ধু থাকতো, তাহলে 5টাই বন্ধু থাকতো, তাহলে আরেকজন তার কটা অপশান থাকতো, 2টো, আরেকজন তার কটা অপশান থাকতো, 1টা। এটাই হলো 5 ফ্যাক্টোরিয়াল। যদি 5টাই বন্ধু থাকতো, ধরো আরও 2টো বন্ধু তোমাদের সাথে যাচ্ছে, ঠিক আছে, আরও 2টো বন্ধু তোমাদের সাথে গিয়েছে, তাহলে তাদের অপশান কি, এইটা। এবারে ভাবো কোনো বন্ধু নেই, বা বন্ধু আছে কিন্তু কোনো ঘর নেই, তাহলে কি চুজ করবে, রাস্তায় থাকা।
তাহলে সেইটা তোমাদের একটা অপশান, কিছু চুজ না করা একটা অপশান, কিছু চুজ না পাওয়া একটা অপশান, সেই জন্য আমাদের 0 ফ্যাক্টোরিয়াল 1, সেই জন্য আমাদের 0 ফ্যাক্টোরিয়ালও 1। ওকে, তাহলে এইবারে পারমুটেশন কি? ধরো এনখানা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট আছে, এই যেমন এইটা যেমন প্রথমে ছিল যে 5খানা ডিফারেন্ট ঘর আছে, 3টে ঘর চুজ করা হচ্ছে, ঠিক আছে, 3টে ঘর চুজ করা হচ্ছে। টেকিং সাম অর অল এ নাম্বার অফ থিংস ইজ কল্ড পারমুটেশন। যদি কিছু নেওয়া হয় বা সব নেওয়া হয়, এইখানে সব নেওয়া হচ্ছিল, এইখানে সব নেওয়া হয়েছে, আর এইখানে কিছু নেওয়া হয়েছে, 5খানা থেকে নাই 3খানা নেওয়া হয়েছে, বা 5খানা থেকে 5খানা নেওয়া হয়েছে, বা 0খানা থেকে 0খানা নেওয়া হয়েছে, তাহলে সেটা হলো কি পারমুটেশন, সেটাই হলো পারমুটেশন। অর্ডার অফ দ্য অ্যারেঞ্জমেন্ট ইম্পর্টেন্ট। এইটা একটা গল্প আছে, ধরো 3টে বস্তু আছে এ বি সি, তাকে আমরা এইভাবে ফর্ম করছি এ বি বি সি সি, এটা একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এইটা তো আমরা কাউন্ট করব, আমরা এটাকেও কাউন্ট করব, আমরা এটাকেও কাউন্ট করব, তাহলে এই দুটোকেই আমরা কাউন্ট করব, কোনো জিনিসকে আমরা বাদ দেব না, তাহলে দুটোকেই আমরা কাউন্ট করব। ওকে, তাহলে এই যে আমরা জিনিসটা পেলাম, এর ম্যাথামেটিক্যাল, এতক্ষণ ধরে তো শুধু গল্পই হলো, ধরো আজকে সারাদিন গল্পই হবে, হ্যাঁ, এই ক্লাসটা একটু গল্প হবে, একটু মানিয়ে গুছিয়ে নাও, এই ক্লাসটা গল্প হবে। এই আগের চ্যাপ্টারগুলোতে তো অনেক পিওয়াইকিউ করে দিয়েছি, আজকে একটু গল্প করব, পরের ক্লাসে এই চ্যাপ্টারের পিওয়াইকিউ করবো, আজকে গল্পটাই শিখি। গল্পটা ইম্পর্টেন্ট, কারণ পরবর্তীকালে খুব কাজে আসবে, বিশেষ করে আইএসআই বা যারা সিএমআই বা ওই লেভেলের পরীক্ষা দেবে তাদের জন্য, বা প্রবাবিলিটি থিওরি যখন পড়া হবে তখনও গল্প কাজে আসবে। তো কি হচ্ছে, ইচ অফ দ্য ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস হুইচ ক্যান বি মেড বাই টেকিং সাম অর অল। ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট কতগুলো রয়েছে, এনের যে 5-এর জায়গায় আমরা নিলাম এনখানা, যদি কিছু নিয়ে আমরা টেকিং সাম নিই বা অল নিই, সেটাকে আমরা আর বলছি, তাদেরকে আমরা পারমুটেশন বলবো। এর ম্যাথামেটিক্যাল কি এন পি আর অর পি এন আর, এইভাবে লেখা হয়, ঠিক আছে, এন পি আর অথবা পি এন আর। তো এর ভ্যালু কত আসবে, ডিনোটেড হয় এটা, এর ভ্যালুটা আসে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে যদি আমরা আগের কোশ্চেনটাই দেখি, 5টা থেকে 3টে ঘর নেওয়া হয়েছে, 5টা থেকে 3টে ঘর নেওয়া হয়েছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 5টা থেকে 3টে ঘর নেওয়া হয়েছে মানে কি 5p3, মানে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে কি হচ্ছে 5 4 3, আর 2 থেকে কেটে যাবে, তাহলে 60, অ্যান্সার এসছে। তাহলে ফর্মুলা আমাদের ঠিক আছে আপাতত। তাহলে এনপিআর মানে কি, এনপিআর মানে কি এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটাই গেল আমাদের, এটাই হলো আমাদের বেসিক পারমুটেশন, একদম বেসিক জিনিস একদম। ওকে, তাহলে এইখানে আমাদের কতগুলো ছিল, এইখানে আমাদের কম্বিনেশনটা টোটাল 6, আমরা 3 নেব না, এখানে আমরা 6 নেব, এখানে আমরা 6খানা ধরবো। ওকে, তাহলে এবারে আমরা কিছু প্রপার্টিস দেখব। তাহলে কি হলো, ফার্স্ট আমরা কি পেলাম, এন সংখ্যক বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু বিন্যাস কত হবে, r সংখ্যক বস্তুর বিন্যাস, r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা কত হবে, NPR, যেটা আমাদের কি, যেমন কিভাবে এলো এটা, বেসিক্যালি এটাকে যদি আমরা লিখতে চাই এরকমভাবে, হ্যাঁ, এনখানা আছে, আরখানা আছে, তাহলে প্রথম যে আছে সে এনখানা উপায় পাবে, পরের জন যে আছে সে n-1 খানা উপায় নিতে পারবে,
তারপরের জন যে আছে সে n-2 খানা উপায় আছে, এরম করে লাস্ট জন যে আছে সে কত নম্বর উপায় যেতে পারবে, n-r+1 উপায়, n-r+1 উপায়। তাহলে এটা যে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা rতম। তাহলে এটা কি, আমাদের যদি প্রিন্সিপালটা দেখি যে গুণে প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন সবকটা গুণ হবে n-r+1। আর আমরা আগেই কি দেখেছি, প্রথমেই ফ্যাক্টোরিয়ালে একটা জিনিস আমি ডিফাইন করে দিয়েছিলাম, n-r n ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল কি, n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-r+1। তাহলে এটাই কি হয়ে গেল, n ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল, আর এটাই কি হয়ে গেল, npr প্রমাণ হলো। এটা আমাদের ফার্স্ট 1 নম্বর জিনিস আমরা দেখলাম, ফার্স্ট ডেফিনেশন দেখলাম। এইবারে আমরা কিছু জিনিস, ছোট ছোট জিনিস দেখি। npr, আচ্ছা, একযোগে r সংখ্যক বস্তু না নিয়ে যদি n সংখ্যক বস্তু নেয়, n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা, সেটা কি হয়ে যাবে, npn। যদি আমরা ফর্মুলায় দেখি কি হবে, n ফ্যাক্টোরিয়াল বাই n-n ফ্যাক্টোরিয়াল বা n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল 1, তাহলে এটা হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল, এটা হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল। তাহলে n সংখ্যক বস্তু নিয়ে n সংখ্যক বস্তুর বিন্যাসের সংখ্যা। এবারে বলবে স্যার 0 ফ্যাক্টোরিয়াল তো 1 আপনি বলে দিলেন, 0 ফ্যাক্টোরিয়াল যদি 1 না হতো, তাহলেও ভাবো, তাহলে আমাদের এক্সাম্পলে ভাবো, 5খানা ঘর আছে, 5খানা বস্তু আছে, তাহলে সে কতভাবে নিতে পারবে, 5 ফ্যাক্টোরিয়াল ভাবে। আর 5pr এর ফর্মুলা কি পেলাম, 5pr এর ফর্মুলা পেলাম এইটা, 5খানা থেকে 5খানা, তাহলে 5p5 ইকুয়াল টু 5 ফ্যাক্টোরিয়াল পেলাম। তার মানে কি 5 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে নিশ্চয়ই 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1। তাহলে এইভাবেও আমরা প্রমাণ করতে পারি 0 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল 1। আচ্ছা, আর কি পাচ্ছি, আর কি পাচ্ছি, যদি একখানা বস্তু নিই n ফ্যাক্টোরিয়াল বাই n-1 ফ্যাক্টোরিয়াল, তার মানে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল বাই n-1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n। ওকে, np1 n। আচ্ছা, তাহলে এখানে আরেকটা জিনিস আমরা পাবো, আমি এখানে লিখে রাখি, np n-1 কি হবে, n ফ্যাক্টোরিয়াল বাই n-n+1 মানে 1 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ n-1 পুরোটার ফ্যাক্টোরিয়াল মানে n-1, n ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল, সেটাও 1, তাহলে n ফ্যাক্টোরিয়াল। np n-1 সমান n ফ্যাক্টোরিয়াল। তার মানে n খানা বস্তু থেকে যদি n-1 খানা বস্তু একসাথে নিয়ে তাদেরকে সাজাই, তাহলে সেটা হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, npr এইটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এটা ইকুয়ালস টু n ইন্টু n-1 pr-1, এটা বলতে পারি। কারণ এইখানে npr এর জায়গায় npr যেটা পেয়েছিলাম, এখানে একটা n বাদ দিয়ে দিলাম, এখানে n-r নিয়ে নিলাম, n+r নিয়ে নিলাম, তো n-1 r মানে কি দাঁড়াচ্ছে, বেসিক্যালি আমি লিখে দিই, করেই দিই, nprটা কি, n ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল, তাহলে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল বাই এখানে যেটা লিখছি n-1 মাইনাস r-1, তাহলে 1 1 কেটে যাবে ফ্যাক্টোরিয়াল,
তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান। ঠিক আছে, তো সিমিলার ওয়ে এটা লিখতে পারি, তো and so on, again and again we can do that. Okay, এই যে রেজাল্টটা লিখবো এটাও ইম্পর্টেন্ট, n মাইনাস ওয়ান পি আর প্লাস আর ইন্টু n মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান ইকুয়াল টু n মাইনাস ওয়ান ইকুয়াল টু এন পি আর। এই প্রুফগুলো কিন্তু সব বোর্ডে রয়েছে, আর এই প্রুফটা তোমরা নিজেরা একটু ট্রাই করবে, কারণ আছে প্রুফটা একটু ট্রাই করবে, প্রুফগুলো ইম্পর্টেন্ট। LHS RHS করে বসিয়ে, LHS RHS করে বসিয়ে n মাইনাস ওয়ান পি আর ইন্টু n মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান ইকুয়াল টু এন পি আর। আর আমাদের আরেকটা প্রপার্টি দেখে নেব, এন পি আর বাই এন পি আর মাইনাস ওয়ান। তাহলে সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু নিচে থাকবে n ফ্যাক্টোরিয়াল, ওপরে হয়ে যাবে n মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এটা কেটে গেল, n মাইনাস আর প্লাস ওয়ান, পরের টার্মটা কি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা কেটে গেল, n মাইনাস আর প্লাস ওয়ান, n মাইনাস আর প্লাস ওয়ান, এটাও ইম্পর্টেন্ট। ওকে, চলো WBJE 2025 করি। NP5 প্লাস 5NP4 ইকুয়াল টু 10PR হয়, তাহলে আর এর মান কত? ফর্মুলা থাক, নর্মালি করি। 9 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল, 9 মাইনাস 5 প্লাস 5 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, 9 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 9 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়ালকে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, এটা কেটে গেল, 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে দুটো সেম, 9 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 10 ফ্যাক্টোরিয়ালকে 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল বাই 10 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে 9 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 2 10 কাটে 5 হলো, তাহলে 10 মাইনাস আর ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, সেটাই হয়ে গেল 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে দুটো ফ্যাক্টোরিয়াল, এক্স ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়াই ফ্যাক্টোরিয়াল, আইদার এক্স ইকুয়ালস টু ওয়াই, নইলে ওদের মধ্যে 0 1 হবে, সেটা তো হওয়া সম্ভব নয়, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই। তার মানে আরটাও কত? 5, আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এটা হলো আমাদের অঙ্ক, ব্যাস। এবারে আমরা কিছু রেজাল্ট সম্বন্ধে দেখব। এই রেজাল্টগুলোই খুব ইম্পর্টেন্ট। রেজাল্টগুলো কী কী? যে আমরা তো নর্মাল পারমুটেশন শিখলাম, যে এন খানা থেকে আর খানা নিলাম, কিন্তু এদের মধ্যে কোনো রেস্ট্রিকশন নেই, কোনো স্পেশালাইজেশন নেই। মানে স্পেশালাইজেশন মানে এমন থাকে না, আমরা কোথাও খেতে গেলাম, যে আমরা ওই রেস্টুরেন্টে ওই খাবারটাই খাবো, খাবারটা খাবোই, দাদা বৌদি গেলে বিরিয়ানি, ডিবাবি গেলে বিরিয়ানি খাবো, তার সাথে এক্সট্রা আলাদা কিছু, অন্য কোথাও গেলে এই খাবো, অন্য কোথাও গেলে সেই খাবো। এরকম কোনো রেস্ট্রিকশন আমরা অঙ্কেও লাগাতে পারি, এরকম কোনো ইচ্ছা আমরা অঙ্কেও করতে পারি, তো সেটাই আমরা করব। তো আমাদের ফার্স্ট গল্পটা আসি। ফার্স্ট গল্প কি? এন খানা ডিসিমিলার অবজেক্ট আছে, বা ডিসিমিলার বা ডিফারেন্ট অবজেক্ট আছে। ডিফারেন্ট অবজেক্টস আছে। এখান থেকে আমরা কি বলছি? এখান থেকে আমরা কি চুজ করছি? আর অবজেক্টস এট এ টাইম। আমরা আর খানা অবজেক্ট চুজ করছি, এন খানা অবজেক্ট আছে, সেখান থেকে আর খানা চুজ করছি। এবার এর আবার দুটো গল্প আছে, একটা কি?
যদি রিপিটেশন অ্যালাউড না হয়, রিপিটেশন ইজ নট অ্যালাউড। রেস্টুরেন্টে গিয়ে আইসক্রিম খাবো বলছো, আমরা আইসক্রিম খেতে পছন্দ, তো 5-6টা আইসক্রিম নিচ্ছি, কিন্তু ধরো কারোর চকলেট ফ্লেভার পছন্দ, কারোর স্ট্রবেরি পছন্দ, কারোর বাটারস্কচ পছন্দ, কিন্তু দুবার নেওয়া যাবে না। ধরো এরকম সারিয়ে দিয়ে রয়েছে, ঠিক আছে, সামনে ইমাজিন করো যে 5টা ফ্লেভারের আইসক্রিম রয়েছে, স্ট্রবেরি, বাটারস্কচ, ম্যাঙ্গো, চকলেট, ভ্যানিলা আর লিচি ফিচি, যা হোক কিছু একটা আছে, এরকম অনেকগুলো ট্রেতে পরপর রয়েছে। তাহলে তুমি এখান থেকে অনেক কিছু নিতে পারো, তাই তো? বাট না, মানে আরও অনেক ফ্লেভার রয়েছে, আরও অনেক রয়েছে, এনখানা রয়েছে, প্রত্যেকটা আলাদা, কিন্তু কোনোটা রিপিটেশন অ্যালাউড নয়, মানে একবার যেটা নেবে সেটাই থাকবে। তাহলে সেক্ষেত্রে রিপিটেশন ইজ নট অ্যালাউড। সেক্ষেত্রে গল্পটা কি হবে? তাহলে ফার্স্ট প্লেসে যে থাকবে, মানে তোমরা তো 5 জনই গেছো, প্রথমজন যদি বাটারস্কচ নিয়ে নেয়, তো তারপরে যদি কারোর বাটারস্কচ ফেভারিট হয় তাহলে তার ভাগ্য খারাপ। তাহলে প্রথমজন সে এনখানা ওএস পাবে, দ্বিতীয় জনের যে থাকবে সে n-1 খানা ওএস থাকবে, থার্ড জনের যে সে n-2 খানা ওএস পাবে। এইবারে এইখানে যে অনেকে ভাবতে পারে যে এইখানে আমি এই জিনিসটা কিভাবে লিখলাম, এইখানে এই জিনিসটা কিভাবে লিখলাম, এইভাবে লিখলাম। ম্যাথামেটিক্সে এমনই না, একটার সাথে আরেকটার খুব মিল আছে। যে আমি প্রথমে যে জিনিসটা হয়তো বলে চলে গেলাম, প্রথমে জিনিসটা বলে চলে গেলাম, সেইটার হয়তো পুরোপুরি এক্সপ্লেনেশনটা আমি তখন হয়তো সেইভাবে দিলাম না, বাট পরে গেলে তার এক্সপ্লেনেশন চলে আসবে বা সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে 4 নম্বরে তার কতগুলো ওয়েজ আছে? n-3। তার মানে এইখানে একটা জিনিস খাবে, 1-এর জন্য n-0, 2-এর জন্য n-1, 3-এর জন্য n-2, 4-এর জন্য n-3। তাহলে r-এর জন্য কি হবে? n-r, তার থেকে 1 বেশি এতগুলো ওয়েজ থাকবে, তার থেকে 1 বেশি ততগুলো ওয়েজ থাকবে, তাই না? তাহলে এটাই কি হয়ে গেল? NPR। এটাই কি হয়ে গেল? NPR or PNR। এবার যদি রিপিটেশন অ্যালাউড হয়, এবারে কি রিপিটেশন, when রিপিটেশন অ্যালাউড, এবারে অ্যালাউ করে দিয়েছে, এবারে খুব মজা, সবাই হয়তো বাটারস্কচ খাচ্ছে, রিপিটেশন অ্যালাউড করে দিয়েছে। তাহলে প্রথম জনের কতগুলো ওয়েজ থাকবে? n-খানা ওয়েজ থাকবে, রিপিটেশন অ্যালাউড। দ্বিতীয় জনের কতগুলো ওয়েজ থাকবে? n-খানা ওয়েজ থাকবে। তৃতীয় জনের কতগুলো ওয়েজ থাকবে? এতগুলো ওয়েজ থাকবে। আচ্ছা, প্রত্যেকে কিন্তু গুণ হচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু গুণ হবে, এইগুলো সব গুণ হবে, আমাদের প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন, তাই না? সংযোজনের নীতি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন, যেখান থেকে আমাদের শুরু হয়েছে, এটাই মেন জিনিস, এই জিনিসটাই মেন জিনিস এই চ্যাপ্টারে। এইটা ছাড়া আর কিচ্ছু নেই, এইটা ছাড়া আর কোনো কিচ্ছু নেই, এটাই সব, এইটা থেকেই সব এসছে, পারমুটেশন, কম্বিনেশন, ঠিক আছে, এটাই সব, ওই একটা গল্পটাই সব গল্প। ওকে, তাহলে তৃতীয় জনেরও ওএস, 8 নম্বর জনেরও NOS। তার মানে ভাবো 3টে বন্ধু, তারা একটা ঘরেও থাকতে পারে সবাই, তারা দুটো ঘরেও থাকতে পারে দুজনে মিলে, একটা ঘরে 2 জন আছে, একটা ঘরে 1 জন আছে, আবার একটা ঘরে 3 জন থাকতে পারে, আবার 3 জন একটা ঘর নিতে পারে। সেক্ষেত্রে তার চয়েসটা কি হবে? কই আমাদের 5টা বন্ধু কি, ধরো প্রথমজন 5টার মধ্যে যে কোনো একটা নিল, দ্বিতীয় জন ওর সাথে থাকলো, সেটাও করতে পারে, বা অন্য কোন, তাহলে তারও 5, তাহলে তারও 5। ধরো দ্বিতীয় জন এইবারে এর সাথে রইল, তাহলে এর জন্য কত ছিল? 5, এর জন্য কত হলো? 5। আবার এর সাথেও থাকতে পারে, বা এখানে গেল, এর সাথেও থাকতে পারে, এর সাথেও থাকতে পারে, আরও এরও 5। তাহলে সেক্ষেত্রে তাদের অপশান কি হয়ে যাবে? 5-এর কিউব, মানে 125 খানা অপশান থাকবে। রিপিটেশন অ্যালাউ করে দিল তখন। বললাম না, এই গল্পটাই সব সেম, এইখানে যা গল্প আছে এর বাইরে কিছু আসবে না, এটাই মেন থিওরি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন, এটাই মেন জিনিস। কোনো থিওরি, কোনো ফর্মুলা, সেগুলো তো অঙ্ক করার জন্য হয়তো ইজি করে দেবে, বাট সব কিছু এসছে এখান থেকে, ওইটাকে যদি আমরা বুঝতে পারি তাহলেই হবে। তাহলে এখানে আমাদের তাহলে কি হয়ে যাবে? n টু দি পাওয়ার r,
এখানে আমাদের নাম্বার অফ পারমুটেশন কী হবে, বিন্যাসের কী হবে, অ্যান্সার কী হবে, n টু দি পাওয়ার r। ওকে, তাহলে n খানা ডিফারেন্ট অবজেক্টকে r খানা অবজেক্ট চুজ করেছি। যদি n খানা ডিফারেন্ট অবজেক্ট থেকে n খানা অবজেক্টটি চুজ করি তাহলে সেটা হবে n ফ্যাক্টোরিয়াল npn। সেটা অলরেডি লিখে দিয়েছি। n সংখ্যক বস্তু থেকে, হ্যাঁ n সংখ্যক বস্তু নিলে npn, সেটা অলরেডি n ফ্যাক্টোরিয়াল। এটাও একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। ওকে, এইবারে যদি এতক্ষণ এই যে গল্পটা করছিলাম এইখানে একটা ইম্পর্টেন্ট লাইন ছিল, সেই লাইনটা কি? সেই লাইনটা হলো এইটা, ডিসিমিলার অবজেক্ট বা ডিফারেন্ট অবজেক্ট। ধরো মানে আইসক্রিমের যে গোছাগুলো ছিল সব কটা আইসক্রিম আলাদা আলাদা, কিন্তু যদি একই রকমের হয়, যদি একই রকমের হয় মানে n খানা অবজেক্ট দিয়েছে, টোটাল নাম্বার অফ অবজেক্ট কত? টোটাল নাম্বার অফ অবজেক্ট কত? n। কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যে p খানা অবজেক্ট এমন আছে তারা সেম, p খানা অবজেক্ট এমন আছে তারা সেম, ঠিক আছে? আবার q খানা অবজেক্ট আছে তারাও সেম। ঠিক আছে, এই p খানা অবজেক্ট কিন্তু q খানা অবজেক্ট p এর সাথে ইকুয়াল নয়, q খানা একই। ধরো বল দিয়েছে তোমার কাছে, ধরো 50টা বল দিয়েছে, তার মধ্যে হচ্ছে কি 4টে লাল বল, 3টে সবুজ বল, 5টা কালো বল, এইরকমভাবে দেওয়া আছে। এর কোনো আর খানাও ধরে নিলাম, অ্যালাইক আদার ওয়ে। খুব সিম্পল, এরকম ভাবো তোমার কাছে বল দিয়েছে, এইটা ধরো বলের এর মধ্যে 4টে হলুদ বল, 5টা সবুজ বল, 8খানা পিঙ্ক বল, এরকম দিয়েছে। আর বাকি ধরো এরকম লাল বল একটা আছে, ডিপ সবুজ বল একটা আছে, এগুলো সব আলাদা আলাদা ওয়েস আছে। ডিপ হলুদ, ওই কমলা রং আলাদা একটা আছে, হলুদ একটা আছে, এরকম সব আলাদা আলাদা বল আছে, হোয়াইট একটা রয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, টোটাল কিন্তু n, টোটাল n, যার মধ্যে এবারে ভাবো n খানা অবজেক্টকে আমরা যখন সাজাবো, n খানা অবজেক্টকে যদি আমরা সাজাই সেটা হবে n ফ্যাক্টোরিয়াল, তাই না? এখানে যে n খানা বল আছে সব বলকে আমরা সাজাচ্ছি কীভাবে, n ফ্যাক্টোরিয়াল ওয়াইজ। ওকে, কিন্তু এই n ফ্যাক্টোরিয়ালের মধ্যে এই যে সবুজগুলো আছে তাদের ফ্যাক্টোরিয়াল তো নিয়ে নিয়েছি, গুণটা নিয়ে নিয়েছি, কিন্তু এই সবুজখানা বলকে, সবুজ 5খানা বলকে যদি আমরা একটা বল ধরি তাহলে তার 5 ফ্যাক্টোরিয়ালটা বাদ চলে যাবে, তার 5 ফ্যাক্টোরিয়ালটা বাদ চলে যাবে। এখানে বাদ মানে বিয়োগ না, ভাগ হয়ে যাবে, মানে গুনবো না, মানে গুণ করবো না, এই আর কি। ধরো এই হলুদের যে 4খানা আছে সেটা বাদ চলে যাবে, এই যে গোলাপি 8খানা রয়েছে সেটা বাদ চলে যাবে। তাহলে নাম্বার অফ পারমুটেশনটা কি হয়ে যাবে, নাম্বার অফ পারমুটেশনটা কি হয়ে যাবে, অ্যান্সারটা আমাদের কি দাঁড়াবে, এইটাই হয়ে যাবে নাম্বার অফ পারমুটেশন। যেগুলো রিপিট হবে বা একই থাকবে সেগুলো বাদ চলে যাবে, বাকিগুলো ডিফারেন্ট। ঠিক আছে, বাকিগুলো ডিফারেন্ট। ওকে, তো এটা 3টের জন্য হলো। যদি এরকম হয় p1 আর অ্যালাইক, p2 আর অ্যালাইক আনাদার ওয়ে, অ্যান্ড সো অন, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, p1 ফ্যাক্টোরিয়াল, p2 ফ্যাক্টোরিয়াল, p3 ফ্যাক্টোরিয়াল, এরকমভাবে চলতে থাকবে, এরকমভাবে চলতে থাকবে। ঠিক আছে, যেখানে p1 p2টা এটা n এর সাথে হয়তো
সামেশন পিআই, এটা এন হয়ে যাবে টোটালটা। আচ্ছা, এখানে তাহলে বলবে যে একটা সাদা আছে একটা হলুদ আছে, তাহলে এখানেও 1 ফ্যাক্টোরিয়াল হবে, 1 সবুজের জন্য 1 হবে, সবার জন্য 1, তো সেগুলো ওই জন্য লেখা হয়নি, 1 ফ্যাক্টোরিয়াল যেহেতু 1 তাই লেখা হয়নি, বাকি আলটিমেটলি সেম। ঠিক আছে, ওকে। এইবারে আমরা বলে দিলাম, এবারে আমরা কিছু রেস্ট্রিকশন লাগিয়ে দিচ্ছি, রেস্ট্রিক্টেড পারমুটেশন, কিছু রেস্ট্রিকশন লাগাই। কি লাগাবো? ধর এরকম বলে দিল যে আমরা বললাম না যে দাদা বৌদি গেলে বিরিয়ানিটা খাবোই। দাদা বৌদি তো একটা আইটেম নেই, দাদা বৌদিতে অনেক কটা আইটেম আছে, ধরো 1000টা আইটেম আছে, কিন্তু আমরা গেলে মটন বিরিয়ানিটা খাবোই, কি চিকেন বিরিয়ানিটা খাবোই, কি ফিশ ফিঙ্গারটা খাবোই, মানে কিছু একটা খাবোই, কিছু একটা পার্টিকুলার থিংস, কিছু একটা কি পার্টিকুলার থিংস। তার মানে এনখানা অবজেক্টস আছে, এখানে ডিফারেন্ট হোক না হোক সে আমাদের পরের বিষয়। এনখানা অবজেক্ট আছে যেখানে আমাদের আরখানা চুজ করতে হবে, আরখানা চুজ করতে হবে, আরখানা চুজ করতে হবে, মানে খেতে যাচ্ছি, আমাদের খাবারে কি হবে, স্টার্টার, মেন কোর্স, আর এটাই কি বলে মিষ্টি মুখ সুইট, এইসব রয়েছে, ডেজার্ট, সুইটস না ডেজার্টস, এই তিনটে আমাদের তো করতেই হবে। এবারে এইখানে 1000খানা ডিশ রয়েছে, তো আমাদের মেন কোর্সে আমরা ঠিক করে নিলাম বিরিয়ানিটা খাবোই, বিরিয়ানির সাথে আরও কিছু খাবো, স্টার্টারে আরও কিছু খাবো, ডেজার্টে আরও কিছু খাবো, তাহলে এটা আমাদের ইনক্লুডেড, এটা আমাদের ইনক্লুডেড। তার মানে আমরা না হয়তো বললাম এই তিনটের মধ্যে এই দুটো খাচ্ছি, স্টার্টার আর মেন কোর্সকে চলে আসবো, কারোর সুগার আছে, ডায়াবেটিস আছে, তো সে ডেজার্ট খাবে না, বা কেউ দেরি করে পৌঁছেছে সে মেন কোর্স আর ডেজার্ট খাবে, এরকম একটা ব্যাপার হয়েছে, বা কেউ তিনটেই খাবে, সে তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি বলছে যে বিরিয়ানিটা খেতেই হবে, খেতেই হবে। তার মানে এনখানা অবজেক্ট থেকে আরখানা চুজ করছে, বাট কেখানা অবজেক্ট বা এসএন দিতে এম আছে, এমখানা অবজেক্ট বিভিন্ন বইতে বিভিন্ন থাকবে, তো এমখানা অবজেক্ট অলওয়েজ ইনক্লুডেড, অলওয়েজ ইনক্লুডেড। কীভাবে ইনক্লুডেড সেটা বলে দেয়নি, অলওয়েজ ইনক্লুডেড, ইনক্লুডেড ইন ইচ অ্যারেঞ্জমেন্ট, প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টে থাকবে, ইন ইচ অ্যারেঞ্জমেন্ট। তার মানে আরখানার মধ্যে এই যে আরখানা চুজ করেছি এর প্রত্যেকটা চুজের মধ্যে এমখানা অলওয়েজ থাকবে। তার মানে এই এনখানা আর থেকে এনখানা কি করে চুজ করব, এইটা, বাকি পড়ে রইল কি বাকিগুলো বাকি জায়গা থেকে চুজ করব। তাহলে আর থেকে এমখানা তুলে নিলাম, চুজ করে রেখে দিলাম, আর বাকিগুলো থেকে বাকি জিনিসগুলো চুজ করলাম। এরপর পার্টিকুলারলি যদি আমরা বলি একটা জিনিস, যেমন আমাদের বিরিয়ানি, একটা বিরিয়ানি খাবোই, তাহলে ফর এম ইকুয়াল টু 1, তাহলে সেটা কি হবে, NP1, কোথায় লিখেছি NP1, NP1টা N, NP1টা N, তাহলে RP R ইন্টু N-1 P R-1 R ইন্টু তার মানে একটা পার্টিকুলার থিং সবসময় ইনক্লুডেড, এটা মানে কি আ পার্টিকুলার থিং always included in each arrangement. ওকে, এইটা হলো আমাদের পার্টিকুলার রেস্ট্রিকশন। আরও কী কী আছে, যদি আমরা এরকম তো বললাম যে কি বললাম, কেখানা মানে এমখানা অলওয়েজ ইনক্লুডেড, এমখানা অলওয়েজ ইনক্লুডেড,
যদি ধরো কেউ গেল, কারুর হয়তো চিংড়িতে অ্যালার্জি আছে, অনেকের থাকে, কারুর বেগুনে অ্যালার্জি থাকে, ঠিক আছে, কারুর হেলদি ফুডে অ্যালার্জি থাকে, আমারও হয়তো হেলদি ফুডে একটু অ্যালার্জি আছে, হেলদি ফুড পছন্দ না, তো ভাই কারোর কিছুতে অ্যালার্জি আছে, তাহলে সে সেটা খাবে না, তার মানে এক্সক্লুডেড হবে, সেটাকে বাদ দেবে, সেটাকে কোনো অ্যারেঞ্জমেন্টে রাখবে না। তাহলে এনখানা অবজেক্টস আছে, এনখানা আমাদের অবজেক্টস আছে, সেখান থেকে চুজ কি করছি, আরখানাকে আমরা চুজ করছি। বাট কি বলছে সেখানে, এর মধ্যে যাই হোক না কেন এমখানা অবজেক্ট এমন আছে এটাকে অলওয়েজ এক্সক্লুডেড করবে, অলওয়েজ এক্সক্লুডেড, কোনো অ্যারেঞ্জমেন্টেই থাকবে না, কোনো অ্যারেঞ্জমেন্টেই থাকবে না, কোনো অ্যারেঞ্জমেন্টেই থাকবে না, কোনোভাবেই নেওয়া যাবে না, কোনোভাবেই নেওয়া যাবে না। তার মানে ধরো 5টা ডিশ আছে বা 5টা ঘর আছে, এখানে 5টা ঘর আছে, তার মধ্যে কোনো কারণে এই ঘরটা রেড মিন্স হয়তো ভাঙা, ছাদ নেই, বাথরুমের দরজা নেই, জানলা ভাঙা, চোর যে কোনো মুহূর্তে আসতে পারে, তাহলে কি কোনো বন্ধুই কি ওটাকে চুজ করবে? কোনো স্বাভাবিক মানুষকে সেটাকে চুজ করবে? ঠিক আছে, তোমরা পাকামো মেরে বলতে পারো আমি চুজ করবো, আমার চোরের দিকে ভয় নেই, হ্যাঁ আমি করবো, বাট আমি স্বাভাবিক মানুষের কথা বলছি, কোনো স্বাভাবিক মানুষ কি ওটাকে চুজ করবে? অফেন্ড হয়ে যায় না, আমি কাউকে অস্বাভাবিক বলছি না, বাট জেনারেলি কাউকে চুজ করবে না। তাহলে তাদের কাছে শুরু কি থেকে হবে? তাদের কাছে শুরু হবে 4 থেকে, তাহলে এই একটা ঘরকে তারা বাদই দেবে, শুরু কি হবে 4 থেকে, বুঝলেন? সব কিছু এর ভেতর থেকে এসে যাবে, সব কিছু এর ভেতর থেকে হয়ে যাবে, তাহলে তাদের ক্ষেত্রে 4 থেকেই শুরুটা হবে, তাহলে তাদের ক্ষেত্রে কি হলো, নেভার ইনক্লুডেড। তাহলে তার জন্য কি হবে, এন থেকে এমটা বাদ যাচ্ছে, তারপরে আরটা চুজ করে নেওয়া হবে, ঠিক আছে, যেখানে অবভিয়াসলি এন মাইনাস এমটা গ্রেটার দেন আর। এই যে এনপিআর লিখলাম, এনপিআর যেটা লিখেছিলাম এখানে, এর জন্য কি হবে, এন আর এরা সবাই তো ন্যাচারাল হবে, কোনো ফ্র্যাকশন হবে না, কোনো কিছু হবে না, নেগেটিভ হবে না, সবাই ন্যাচারাল হবে, আর এনটা ওপরটা সবসময় নিচেটার থেকে বড় হবে, ওপরটা সবসময় কী হবে, নিচেটার থেকে বড় হবে। ওকে, তাহলে পার্টিকুলারলি যদি আমরা একটা অবজেক্ট ধরো কারোর চিংড়িতে অ্যালার্জি, তাহলে চিংড়ির কোনো ডিশ সে খাবে না, তাহলে সেক্ষেত্রে কী হবে, n-1 PR, মানে ওই ঘরটা নেবে না। A particular thing is always excluded. ওকে, পারমুটেশনের মধ্যে আমাদের শুধু সার্কুলার, যেমন এক্সক্লুডেডে যেমন আমরা এক্সক্লুডেড, সার্কুলার পারমুটেশন এক্সক্লুডেড, তাহলে যতগুলো রেস্ট্রিকশন পারমুটেশন আছে, এনখানা রেস্ট্রিক্টেড পারমুটেশন আছে, আজকের ক্লাসে কোনটা কি হবে, আজকের ক্লাসে আমরা যে পারমুটেশনের যে প্রসেসগুলো শিখছি, কতগুলো ডিফারেন্ট ওয়েজে শিখতে পারবো, এতগুলো, আটটাও এখানে, কারণ আজকে সব শিখবো, আটটাও আমাদের ফুল, কারণ আমরা সব শিখবো, অল শিখবো, কোনো কিছু বাদ দেবো না, কোনটা বাদ যাবে, সার্কুলার পারমুটেশন এক্সক্লুডেড। এটা আমাদের WBJE 2025-এর যে কারিকুলাম আছে, ইনফরমেশান যে এটা নোটিফিকেশানটা আসে ওখানেই দেওয়া আছে, তো এইটা আমাদের এক্সক্লুডেড, এক্ষেত্রে আমাদের এই পারমুটেশন হবে। এখানে আমরা সব শিখছি কিন্তু একটাকে শিখছি না, তাহলে n-1 P n-1, মানে n-1 ফ্যাক্টোরিয়াল ওয়েজে আমরা শিখতে পারবো। ওকে, তাহলে চলে আসি, তাহলে সিলেবাসকেও কীভাবে শিখবো সেটাও আমরা এই ওয়েজে বের করে নিতে পারি। ওকে, এইবারে
এর একটা গল্প, এইখানে যে আমরা বললাম না এমখানা অলওয়েজ ইনক্লুডেড ইন অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এই ইচ অ্যারেঞ্জমেন্টের মধ্যে একটা আলাদা গল্প যদি আমরা দেখি, একটা আলাদা গল্প দেখি, কি গল্প দেখব, যে এমখানাকে আমরা নিচ্ছি কিন্তু কীভাবে নিচ্ছি সেটা আমরা ডিফাইন করি, মানে যে কোনোভাবে নিতে পারি, ঠিক আছে, যে কোনোভাবে, কোনো স্পেসিফাইড একসাথে থাকবে। ধরো এমখানা অবজেক্ট আছে, কিরমভাবে লেখা যায়, নাম্বার অফ পারমুটেশন অফ এন ডিফারেন্ট থিংস, অবভিয়াসলি যা হচ্ছে এখন সব ডিফারেন্ট থিংসের জন্য হচ্ছে বা ডিফারেন্ট অবজেক্টের জন্য হচ্ছে। নাম্বার অফ পারমুটেশন অফ এন ডিফারেন্ট থিংস টেকেন আর অ্যাট এ টাইম, এনখানা ডিফারেন্ট থেকে আরখানা বস্তু নেওয়া হচ্ছে, where m objects where m specified things are always comes together, একসাথে আসবে, একসাথে আসবে, কিভাবে আসবে, একসাথে আসবে। এবারে একসাথে যে এমখানা স্পেসিফাইড থিং আসছে তারা কিভাবে আসতে পারে, ওখানে কি ছিল, ওখানে সবসময় ছিল, কিন্তু এখানে এরা আসছে, কিভাবে আসতে পারে, তাহলে এমখানা অবজেক্টকে একসাথে আমরা কিভাবে সাজাতে পারি, এম ফ্যাক্টোরিয়াল ওয়েতে। প্রথম অবজেক্টটা এম ভাবে আসতে পারে, দ্বিতীয় অবজেক্টটা m-1 ভাবে আসতে পারে, আর অলরেডি চলে এসছে তাহলে বাকি জিনিসগুলো থেকে চুজ করব, তাহলে প্রথম অবজেক্টটা ধরো আমরা খাবো, কিভাবে খাবো, অনেকে আছে অনেক রকমভাবে খায়। তো যদি কেউ ফেলুদা পড়ে থাকে, ফেলুদায় তিনতরত্বের যিশু বলে একটা গল্প আছে, ওখানে যে মানে যে অরিজিনাল একটা ক্যারেক্টার আছে বেসিক্যালি, যার থেকে যার ছেলে আর কি, একজনের ছেলে আছে, সে বিদেশে থাকার ফলে সে ভাত খেতে বসে শুক্তো সবার শেষে খেয়েছে, যে কারণে ফেলুদার সন্দেহটা হয়েছে। ওকে, আমি হয়তো বোর করছি। তো ব্যাপারটা হচ্ছে আমরা চুজ করতে পারি কীভাবে খেতে পারি, মানে মাংস খাওয়ার পর শুক্তো খাচ্ছে, ইন জেনারেল হয় না, বাট খাওয়া তো যায়, তো সেইভাবে নেওয়া হচ্ছে। তাহলে ফার্স্টে শুক্তোটা সে খেতে পারতো, শুক্তো, মাংস, মাছ, ডিম, ডাল, তরি তরকারি, ভাত, সেই ফার্স্টে সে 10টা উপায়ে 10টা ব্যঞ্জন দিয়েছে, 10টা পদ দিয়েছে, সে 10 রকমভাবে খেতে পারতো, প্রথমে খেতে পারতো, দ্বিতীয় খেতে পারতো, তৃতীয় খেতে পারতো, যে কোনো এক জায়গায় খেতে পারতো, যেখানে আমরা শুক্তোটা প্রথমে চুজ করি, বাট সে চুজ করেনি, সে মাংস চুজ করেছে। তাহলে সে প্রথমের জন্য 10টা উপায় খেতে পারতো, তাহলে একবার সে খেয়ে নিল শুক্তো, তাহলে আমরা খেয়ে নিলাম, তাহলে তার শুক্তোটা খাবো না, এবার আমরা মাছ খাবো কি মাংস খাবো, তাহলে বাকি 9টা উপায় খেতে পারবো, 9টা প্লেসে দিতে পারবো, তাহলে তার পরেরটাকে বাকি 8টা প্লেসে দিতে পারবো, তাহলে এম ফ্যাক্টোরিয়ালখানা প্লেসে দিতে পারবো এমখানা অবজেক্টকে, আর বাকি অবজেক্টগুলোকে এইভাবে চুজ করতে পারবো। আর যদি m=1 হয়ে যায়, স্পেসিফাইড হয়ে যায়, তাহলে সেটা আগের মতো ইকুয়াল হবে, এখানে আগের মতো ইকুয়াল হবে। আর যদি r=m হয়ে যায়, আরখানা স্পেসিফাইড অবজেক্ট থাকে, এটা m স্পেসিফাইড অর্ডার ফর এনি অর্ডার, বেসিক্যালি ফর এনি অর্ডার, যে কোনো ক্রম, ফর এনি অর্ডার, বাংলায় বললে যে কোনো ক্রম। আমি এটা টাইম নিয়ে গল্প করে করেই বলছি, কারণ এই চ্যাপ্টারটা গল্প মিনস এই জিনিসগুলোকে বুঝতে হবে। ম্যাথামেটিক্সে অঙ্ক করে দিলাম, মানে ফর্মুলা দিয়ে অঙ্ক করে দিলাম, সেটা তো হবে, বাট কথা যদি ঘুরিয়ে দেয় সেইখানে আমরা যাতে করতে পারি তার জন্য। তাহলে যদি r=m হয়, টেকেন অল অ্যাট এ টাইম, যদি আগেরটার কেসের জন্য r= যদি m হয়ে যায়, টেকেন অল অ্যাট এ টাইম, সব কটা যদি একসাথে খেয়ে নেয় গান্ডে পিন্ডে, তখন আমরা কি পাবো, m ফ্যাক্টোরিয়াল ইন্টু n-m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল।
বাকি টার্মগুলোর এই উপায়ে খাওয়া যাবে, যে শুক্তো আর মাংস একসাথে খেয়ে নিল, কাপ 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 করে খেয়ে নিল, তাহলে বাকিগুলো এই উপায় খেতে পারবে। টেকেন অল অ্যাট আ টাইম, কী সব কথা বলছে, বলে শুক্তো আর মাংস কেউ একসাথে খায়, আরে শুক্তো আর ভাত তো একসাথে খায়, তখনের জন্য। এইবারে গল্পটা এরকম, এম স্পেসিফাইড থিংস এখানে যেমন এলো না, ওই রকম যদি হয়, এম স্পেসিফাইড থিংস নেভার কাম টুগেদার, এম স্পেসিফাইড থিং নেভার কামস টুগেদার। যদি এম খানা অবজেক্ট কখনো একসাথে না আসে, যদি এম খানা অবজেক্ট কখনো একসাথে না আসে, তখন কি হবে? যদি এম খানা অবজেক্ট কখনো একসাথে না আসে, তখন কি হবে? এম স্পেসিফাইড থিংস নেভার কামস টুগেদার, তখন কি হবে? তাহলে টোটাল কতগুলো আছে? এন ফ্যাক্টোরিয়াল। আর এম খানা স্পেসিফাইড থিং একসাথে যদি আসে এইটা, এম খানা স্পেসিফাইড থিং যখন একসাথে আসে তখন এটা, এটা তো কি এম স্পেসিফাইড থিংস আর অলওয়েজ কামস টুগেদার। আর এম খানা আর এর জায়গায় যদি টেকেন আর এর জায়গায় যদি অল নেওয়া হয়, আর এর জায়গায় যদি অল নেওয়া হয়, তার জন্য আর এর জায়গায় যদি অল নেওয়া হয়, টেকেন অল অ্যাট এ টাইম, যদি এবার এম স্পেসিফাইড নেভার কামস টুগেদার, তাহলে কি হবে? টোটাল তো এন ফ্যাক্টোরিয়াল, এটা থেকে এটা বাদ চলে যাবে, এটা থেকে এটা বাদ চলে যাবে। ওকে, তো ব্যাপারটা দাঁড়ালো আমাদের এই, ব্যাপারটা দাঁড়ালো আমাদের এই হলো আমাদের গল্প, যে পারমুটেশনে কি হচ্ছে, কি কি একবার রিক্যাপ করে দিই একবার, যে এখান থেকেই রিক্যাপটা করি, যে যদি ডিসিমিলার ডিফারেন্ট অবজেক্ট থাকে, সেখান থেকে আর খানা অবজেক্টকে একই সাথে চুজ করি, একটা টাইম চুজ করি, তাহলে আমাদের নাম্বার অফ পারমুটেশন যদি রিপিটেশন না হয়, সেটা হয়ে যাবে এনপিআর, যেটাই আমাদের অরিজিনাল পারমুটেশন। এন খানা বস্তু থেকে আর খানা বস্তুর বিন্যাস, এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তুর বিন্যাস পারমুটেশন, সেইটা কত? সেইটা এনপিআর। আর যদি রিপিটেশন হয়, সেটা কি হবে? প্রত্যেকটার জন্য এন ওএস, তখন আমাদের কি হবে? এন টু দি পাওয়ার আর। ঠিক আছে, যেমন ধরো একটা লুডোর ছক্কা যদি আমরা ছুঁড়ি, একটা লুডোর ছক্কা যদি আমরা ছুঁড়ি, তাহলে সেক্ষেত্রে যে কোনো ছটা পড়তে পারে। যদি দুবার ছুঁড়ি, তাহলে কতগুলো পড়বে? যদি তিনবার ছুঁড়ি, রিপিটেশন না, এমন তো নয় যে প্রথমবার পুট পড়েছে বলে দ্বিতীয়বার আর পুট পড়বে না, এটা তো হতে পারে না। বা প্রথমবার 6 পড়েছে বলে দ্বিতীয়বার আর 6 পড়বে না, এটা তো হতে পারে না, না। তো তার জন্য এই জিনিসটা রিপিটেশন অ্যালাউড হলে। তারপরে কি দেখছি আমরা, যদি ডিফারেন্ট অবজেক্টের মধ্যে যে নাম্বার অফ অবজেক্ট যদি এন হয়, তার মধ্যে পি খানা একরকম, পি খানা একরকম, কিউ খানা আরেক রকম, আর খানা আরেক রকম, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ পারমুটেশনটা কি হবে? নাম্বার অফ পারমুটেশন বিন্যাসের সংখ্যাটা আমাদের কি হবে? এন ফ্যাক্টোরিয়াল বাই পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। ওকে, যদি P1 খানা একই রকম হয়, P2 খানা এরকম যদি চলতে থাকে, তাহলে এখানে চলবে। আর এখানে যারা আলাদা আলাদা একখানা আছে, এক ফ্যাক্টোরিয়াল দিয়েও ভাগ করতে পারি, কিন্তু এক ফ্যাক্টোরিয়াল মানে এক, তাই ভাগ করার কোনো মানে হয় না। ওকে, তারপরে যদি আমরা কিছু রেস্ট্রিকশন দিয়ে দিই, যে এম খানা বস্তু আর এন খানা বস্তু থেকে আর খানা বস্তু আমরা সবসময় চুজ করছি, কিন্তু তার মধ্যে এম খানা যদি প্রত্যেক অ্যারেঞ্জমেন্টে ইনক্লুডেড হয়, তাহলে কি হবে? আর পি এম ইন্টু এন মাইনাস এম পি আর মাইনাস এম। আর যদি একটা পার্টিকুলার বস্তু থাকে সবসময়, তাহলে আর ইন্টু এন মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান। এন খানা থেকে আর খানা চুজ করছি, যদি এম খানা বস্তু কখনোই থাকে না, তাহলে এম খানা বস্তুকে বাদ দিয়ে রেখে দেবো, এন মাইনাস এম পি আর। যদি একখানা বস্তু কখনোই থাকবে না, তখন কি হবে? এন মাইনাস ওয়ান পি আর। যদি ডিফারেন্ট থিংয়ের মধ্যে আর খানা বস্তু নেই, যেখানে এম খানা স্পেসিফাইড থিং সবসময় একসাথে আসে, যে কোনো অর্ডারে আসে, যে কোনো ক্রমে আসে, তাহলে সেখানে কী হবে? এম ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এম পি আর মাইনাস এম। এম খানা বস্তু নিয়ে নিয়েছি, তাদের এম ফ্যাক্টোরিয়ালে সাজিয়েও নিয়েছি, তাহলে বাকি রইল কি? বাকি রইল যে সেটা এন মাইনাস এন, তার থেকে কতগুলো? 8গুলো তোলার কথা ছিল,
অলরেডি আর থেকে এম তো তুলে নিয়েছি, তাহলে আর মাইনাস এম বাকিগুলো নিয়ে। যদি টেকেন অল অ্যাট আ টাইম হয়, যদি সব কটা একসাথে তুলে নিই, তখন কি হবে, এম ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এম প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এম খানা বস্তু থেকে মানে নাম্বার অফ পারমুটেশন অফ এন ডিফারেন্ট থিংস টেকেন অল অ্যাট আ টাইম। আচ্ছা, এটার কথাটা আমি পরিষ্কার করে লিখে দিই, কথাটা না একটু পরিষ্কার করে লিখে দিই। The number of permutation of n different objects taken all at a time, সবাইকে একসাথে নিয়ে নেওয়া হলো, taken all at a time when m specified objects always comes together in any order is m ফ্যাক্টোরিয়াল। m খানা বস্তুকে নিয়ে নিলাম, তাহলে কি পড়ে রয়েছে, এবার m খানা বস্তুকে নিয়ে নিলাম। এবার এখানে বলতে পারো যে এই ওয়ানটা কোত্থেকে এলো, তাই না, m মাইনাস n, তো m খানা নিয়ে নিলাম, কিন্তু ওই এক মানে ধরো মানে এরকম ব্যাপার যে কেমনভাবে বলা যায় খুব সোজাভাবে, যে আমরা নেব m খানা অবজেক্টকে একসাথে, কিন্তু ওই অবজেক্টকে যদি একটা অবজেক্ট ভেবে নিই, m খানা অবজেক্ট অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে বাদ চলে গেল, কিন্তু ওই নেওয়াটাও তো একটা পাবে, তাহলে তার জন্য এক আছে, মানে m খানা অবজেক্টকে একটা অবজেক্ট নিয়ে নিয়েছি, এরকম একটা ব্যাপার। m খানা অবজেক্টকে একটাই অবজেক্ট ভেবে নিচ্ছি। তাহলে ধরো আমাদের কাছে 5টা বল আছে বা 5টা ঘর আছে, 5টা যাই হোক, 5টা বল আছে, বা এরকম বল না নিয়ে আমরা অন্য কিছু নিয়ে বলি, যে 5টা পেন আছে, 5টা পেন আছে, তার মধ্যে 2টো পেন তোমার কাছে অলওয়েজ থাকে, তার মধ্যে 2টো পেন তুমি অলওয়েজ নেবে, 2টো পেন অলওয়েজ সাজাবে। বা এরকম ব্যাপার, দুর্গা পুজো নিয়ে কথা বলি, তো পুজো গেল মাসখানেক আগে, দুর্গা পুজোয় আমাদের কি হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী, এই কটা দিন আমরা খুব ভালো করে পালন করি। ওকে, এই 5টা দিন আমরা খুব ভালো করে পালন করি। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তোমার এই 5টা দিনের জন্য 5টা ড্রেস হয়েছে। এবারে 5 দিনই তুমি বেরোবে কি বেরোবে না তার ঠিক নেই, কিন্তু অষ্টমী আর নবমীতে তুমি বেরোবেই, আর কি পরবে ডিসাইড করেও নিয়েছো, বা দোকানে 1000টা ড্রেস আছে, তুমি 5টা ড্রেস কিনবে, কিন্তু অষ্টমী আর নবমীর যে ড্রেসটা অলরেডি ডিসাইডেড, তাহলে ওই দুটো ড্রেসকে তুমি একটা ড্রেস হিসাবে কল্পনা করছো, তাহলে বাকি রইল 3 দিন, তাহলে 4 দিনের গুছানোটা হবে, 4 দিনের চয়েসটা থাকবে, মানে 4টে চয়েস থাকবে। আর এই যে দুটো হচ্ছে, এই যে দুটোকে 2 ফ্যাক্টোরিয়াল ওয়াইজে চুজ করা হচ্ছে, এই দুটোকে 2 ফ্যাক্টোরিয়াল ওয়াইজে চুজ করছে, যে অষ্টমী আর নবমীতে কী কী পড়বে, ঠিক আছে, এক্স্যাক্টলি কোন দিনে কোনটা পড়বে সেটা ডিসাইড করোনি,
ঠিক আছে, এক্স্যাক্টলি কোন দিনে কোন জামাটা পরবে, কোন প্যান্টটা পরবে, কোন সালোয়ার কামিজটা পরবে, কোন চুড়িদার পাজামা পরবে, কোন স্যুটটা পরবে, কী পরবে সেটা ডিসাইড করনি, বাট কোন এক্স্যাক্টলি কোন দিনে কোনটা পরবে ডিসাইড করনি, বাট দুটো চুজ করে রেখে দিচ্ছ, এই দুটো পরবো, এই দুটো আমি পরবই। তাহলে আমাদের যদি সাজাতে বলে বা নবমী অষ্টমী নবমী তো পরপর আসবে, এই দুটো পরপর থাকবে, এই দুটো পরপর থাকে। বাকি জামাগুলো ধরো 1 নম্বর জামাটা ষষ্ঠীর দিন পরতে পারো, সপ্তমীর দিন পরতে পারো, বা দশমীর দিনও পরতে পারো, কিন্তু যেটা 4 আর 3 বা এরকম এই দুটো ফেভারিট জামা, যেটা ধরো দুটো জামা আছে তোমাদের 5,000 টাকা 10,000 টাকার ওপরে, সেটা দুটো তুমি অষ্টমী আর নবমীতে পরবে, কিন্তু কবে পরবে সেটা ডিসাইড করোনি, এক্স্যাক্টলি কবে পরবে ডিসাইড করোনি। তাহলে সেই হিসাবে যদি সাজাও, তাহলে সেক্ষেত্রে তোমার ওই দুটোকে একসাথে রেখে দিচ্ছ, ওই দুটোকে আলাদা করছো না, ওই দুটো একসাথে, ওই দুটো সবসময় একসাথে আসছে। এম স্পেসিফাইড অবজেক্ট আর অলওয়েজ কামস টুগেদার, ওই দুটো সবসময় একসাথে আসছে। বা এরকম ব্যাপার যে এই প্যান্টের সাথে এই জামাটা মানাবে, তো প্যান্টটা আগে পরবে না জামাটা আগে পরবে সেটা পরের কথা। তাহলে প্যান্ট মানে কতভাবে পোশাকটা পরতে পারি আমি ধরে নিচ্ছি, তাহলে জামার সাথে ওই প্যান্টটা মানাবে এরকমভাবেও ভাবতে পারো, জামার সাথে প্যান্টটা মানিয়ে যাচ্ছে, তাহলে ওইটা একসাথেই থাকবে। ঠিক আছে, তোমার কাছে জামা প্যান্ট মিলিয়ে টোটাল 5টা জামা প্যান্ট হয়েছে, ঠিক আছে, এরকমভাবে ভাবো। 5 দিনের ড্রেসের কথা বারণ করছি, 5 দিনের ড্রেসের কথা না ভেবে আমরা এরকম ভাবছি যে একটা জামার সাথে একটা প্যান্ট খুব ভালো মানিয়ে যাচ্ছে। ধরো 10টা, তো টোটাল 10টা, তো 5 দিন পরবে মানে তোমার হয়েছে 5টা জামা, 5 + 5 মানে 10টা জামা প্যান্ট হয়েছে, 10টা জামা প্যান্ট হয়েছে। ওকে, তাহলে যে কোনো জামার সাথে যে কোনো প্যান্ট মানিয়ে যাচ্ছে, যে কোনো জামার সাথে যে কোনো জামার সাথে যে কোনো প্যান্ট মানিয়ে যাচ্ছে। বাট তুমি দেখলে কি একটা জামা, ধরো আমি বলছি আমার এই এসওই গ্রিন জামাটা এর সাথে এসওই একটা প্যান্ট দিল, এসওই লোগো একটা প্যান্ট, এটা একসাথে মানাবে। তাহলে এই দুটোকে আমি একই দিনে পরবো। এবার আগে জামা পরবো না আগে প্যান্ট পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে আগে জামা পরতে পারি, পরে প্যান্ট পরতে পারি, তাহলে সেটাকে আমি 2 ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজাতে পারি। বাকি রইল কি, বাকি 8খানা অবজেক্ট। এবার 8খানা অবজেক্টকে 8 ফ্যাক্টোরিয়ালভাবে পড়তে পারি, আর এটাকেও তো পড়ছি, তাহলে সেটাকে 9 ফ্যাক্টোরিয়াল ওয়েতে পড়বো। ঠিক আছে, তাহলে 10টা থেকে দুটো বস্তু সবসময় আসবে 2 ফ্যাক্টোরিয়াল, 10 - 2 + 1 9 ফ্যাক্টোরিয়াল। এইরকমভাবে স্পেসিফাইড অবজেক্টে আমরা যেতে পারি। আর যদি ওই দুটো জামা প্যান্ট পরবোই না, যদি কোনো জামা প্যান্ট বাবা মা এমন একটা কিনে এনে দিল বা আমাদের এমন একটা কিনে আনা হলো যেটা আমাদের পরার দরকার পড়লো না, তার জন্য আমাদের ফর্মুলাটা কি, টোটালটা থেকে এটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, আশা করি বোঝা গিয়েছে, বুঝতে পেরেছো। আজকে আর এই অবধি থাকবে। আমাদের এই থিওরিগুলো ভালো করে বুঝে নাও, যতবার অসুবিধা হয়, যদি কোনো অসুবিধা হয় সেটা কমেন্ট করো। থিওরিগুলো বুঝে নিলে আমরা নেক্সট ক্লাসে কম্বিনেশন থেকে স্টার্ট করে PYQ কভার করে নেব। ঠিক আছে, ব্যাস আজকে এই অবধি থাকবে।